যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ, বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, একটু অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভাইয়া আপনার কথা শুনতে পাচ্ছি, বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি একটু আবার বলি যে যারা আমার কথা শুনতে পাচ্ছ এবং বোর্ডটা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছ, তারা একটু অনুগ্রহপূর্বক কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও যে ভাইয়া আপনার কথা শুনতে পাচ্ছি এবং বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। যদি তোমরা পজিটিভ কমেন্ট জানাও বা গ্রিন সিগন্যাল দাও, তাহলে আমরা খুব দ্রুতই আজকের আমাদের অনলাইন ক্লাসের যে প্রথম যে জেনারেল নলেজ ক্লাস বা সাধারণ জ্ঞান 1 নম্বর ক্লাসের আমরা মোটামুটি একটা ধারা বিবরণী শুরু করতে যাচ্ছি। তো সবাই কমেন্টসে জানাও, দেখি কারা কারা কমেন্টসে এসেছো, যে জানাও যে ভাইয়া কথা শুনতে পাচ্ছে কিনা বা আপনার বোর্ড দেখতে পাচ্ছে কিনা। যে জি ভাইয়া সবকিছু ক্লিয়ার, তন্নি অল ক্লিয়ার, অর্চনা বালা অধিকারী অল ক্লিয়ার, উম্মে হাইবা নিপ্পো অল ক্লিয়ার, সব ক্লিয়ার। আচ্ছা, কথা শুনতে পাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। হাসান মেহরাব, ওকে ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করে দেই ক্লাসটা। মোটামুটি একটু জানো যে আমার ক্লাস একটু কমেন্টস বেশি করতে হয়, কমেন্টস করবা। মোটামুটি আমরা থাকবো সারাক্ষণ, যতটুকু কম সময়ের মধ্যে নেওয়া যায় আমরা শেষ করে দিব ক্লাস। আজকে আমাদের ক্লাস শুরু হয়েছে, সেটা হচ্ছে ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের চলছে, আমরা আজকে শিখবো যে বাংলার যে ইতিহাস, এই ইতিহাস নিয়ে বেসিক্যালি আমরা পড়াশোনা শুরু করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা জাস্ট ক্লাসে চলে আসি এবং সবাই একটু কমেন্টস করবা যে কি হবে না হবে। যা যত লিখবা, যত কমেন্টস করবা, তত বুঝবা যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে। একটু জুম করি, নিচে নামা একটু জুম করি। আচ্ছা, ওকে, তাহলে যে যদি বলি যে প্রথমে কি লেখা রয়েছে, যে আমরা একটু গল্প দিয়ে শুরু করি। যে আহ বাঙালি জাতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেকে বলে যে তাদের কোথা থেকে উৎপত্তি হয়। আসলে ব্যাপারটা হয় কি, যে আসলে আমাদের যে জাতিগত বৈশিষ্ট্য, আমাদের জাতির উৎপত্তি প্রথমে হয়েছিল অস্ট্রিক নামক জাতি থেকে। ঠিক আছে, কোথা থেকে? অস্ট্রিক নামক জাতি থেকে। সবাই একটু কমেন্টস করো যে এটা ইম্পর্টেন্ট, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা 42 বিসিএস এ এসেছে, 34 বিসিএস এ এসেছে, 28 বিসিএস এও এসেছে। কথা হচ্ছে ভাইয়া এদেরকে অনেকে নিষাদ জাতি বলে, বাট এত কিছু আমার জানার দরকার নেই। এই মুহূর্তে আমি জানবো বাঙালি জাতির প্রধান অংশ কোনটা, বলো ভাইয়া। অস্ট্রিক। সবাই কমেন্টস করো, অস্ট্রিক, অস্ট্রিক। আচ্ছা, এখন তাহলে যেহেতু বাঙালি জাতি নিয়ে পড়াশোনা করছি, তাহলে সর্বপ্রথম বাংলা শব্দটা ব্যবহৃত হয়েছিল কোন গ্রন্থে? এটা হচ্ছে আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থে। তাহলে আবার রিপিট করি, বাংলা জাতির প্রধান অংশ হচ্ছে অস্ট্রিক এবং বাংলা প্রথম ব্যবহৃত হয়, এই শব্দটা বাংলা ব্যবহৃত হয় কোথায়? আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থ। একটু কমেন্টস করো, আইনি আকবরী, আইনি আকবরী। ঠিক আছে, এটাও কোন একটা বিসিএস এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কোনটা? দেখো তো ভাইয়া, মঙ্গলয়েড। তাহলে তিনটা কথা বললাম, বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বাংলার প্রথম ব্যবহৃত হয় আইনি আকবরী গ্রন্থে। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কোনটা? মঙ্গলয়েড। বাঙালি জাতির বড় অংশ অস্ট্রিক, বাঙালি উপজাতির বড় অংশ মঙ্গলয়েড। একটু কমেন্টস করে জানাও যে উপজাতি বললে কি হয় ভাইয়া? মঙ্গলয়েড। ঠিক আছে, তো দেখি যে শুরু থেকে কমেন্টস ফাঁকি দিচ্ছ কিনা, তাহলে বোঝা যাবে যে ভাইয়া হ্যাঁ মোটামুটি হচ্ছে। কমেন্টসে ক্লিয়ার, ওকে। অর্পিতা বাচ্চা আইনি আকবরী, মমতা সুলতানা আইনি আকবরী, সুরমা আক্তার আইনি আকবরী, অনন্যা আফরিন মঙ্গলয়েড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে বাংলার প্রাচীন জনপদ। এই টপিকটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, বাংলার প্রাচীন জনপদ। ব্যাপারটা কি দেখো, যে এখানে অনেক জনপদ রয়েছে। আসলে হয় কি, যে পুরো বাংলা তো আসলে আমাদের দেশে বাঙালি, আমরা বাংলা ঠিক আছে। আবার দেখো পশ্চিমবঙ্গে যে কলকাতা দাদারা আছে, ওরা কিন্তু কম বেশি বাঙালি। তাহলে এই সম্পূর্ণ বেঙ্গলি যে রিজিয়ন, এই রিজনটাতে কিন্তু সেই প্রাচীন কাল থেকে প্রায় 16টা জনপদ ছিল। কয়টা জনপদ ভাইয়া? 16টা জনপদ ছিল। এখন 16টা জনপদ তো সব পড়তে হয় না, আমাদের বেসিক কয়েকটা সম্পর্কে জানতে হয়। এখানে অনেক স্বাস্থ্যকর অবজেক্টিভ রয়েছে, ভালোভাবে পড়তে হবে। তার আগে একটু বলি যে বাংলার যে প্রাচীন জনপদ, সেখানে খেয়াল করো যে প্রাচীন জনপদের পতে প্রাচীন, পতে পুন্ড্র। তাহলে সবাই কমেন্টস করো যে সবচেয়ে প্রাচীনতম জনপদের নাম কি ভাইয়া? পুন্ড্র। পতে প্রাচীন, পতে পুন্ড্র।
ঠিক আছে। এখন এটা একটা বিসিএস এর প্রশ্ন, বাংলার এই যে জনপদগুলোর মধ্যে প্রাচীনতম একটা বন্দর ছিল, এই বন্দরের নাম কি? তাম্রলিপ্ত। তাহলে বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্ত। তাহলে কমেন্টসে জানাও আমাকে যে তাম্রলিপ্ত এটা কি বন্দর নাকি বান্দর? বান্দর না কিন্তু, এটা বন্দর। তাহলে তাম্রলিপ্তি হচ্ছে একটা বন্দর, বাংলার জনপদের প্রাচীনতম বন্দর। সবচেয়ে প্রাচীনতম কে? প্রাচীনতম হলো পুন্ড্র। এখন আমরা একটু ধাপে ধাপে আসি, সেটা খেয়াল করো যে পুন্ড্র নিয়ে আমরা একটু পড়াশোনা করি যে পুন্ড্রতে কি বলা হয়েছে? প্রাচীন জনপদ, বর্তমান অবস্থান। হ্যাঁ, পুন্ড্র হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। ভাইয়া প্রশ্ন হতে পারে এই পুন্ড্র নামটা কেমন অড অড মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হওয়াটা স্বাভাবিক। পুন্ড্র অর্থ কি? পুন্ড্র অর্থ হচ্ছে আখ। কি বললাম বলো? পুন্ড্র অর্থ হচ্ছে আখ। ভাইয়া এ কেমন নাম? পুন্ড্র অর্থ আখ, এটা সংস্কৃত শব্দ তো, এজন্য এটা হচ্ছে আখ। এখন যেটা জানতে হবে খুব ইম্পর্টেন্ট, যে কোন কোন অবস্থান জুড়ে কোন কোন অঞ্চলে আমাদের পুন্ড্র জনপদটা অবস্থান ছিল। খেয়াল করো, মহাস্থানগড় একটা যদি আমি অবজেক্টিভ পারি, পুন্ড্র কোথায়? পুন্ড্র হচ্ছে মহাস্থানগড়। হ্যাঁ ঠিক আছে, আমরা জানি যে বাংলাদেশে মহাস্থানগড়, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর সবই মোটামুটি কাছাকাছি অঞ্চল, কিন্তু যদি একটা অঞ্চলের নাম বলতে বলে যে পুন্ড্র, তাহলে হবে কি ভাইয়া? মহাস্থানগড়। যে বর্তমান অবস্থান হচ্ছে মহাস্থানগড়। লেখা রয়েছে পথে পুন্ড্র, পথে প্রাচীনতম জনপদ। এখন কেন? সেটা হচ্ছে পুন্ড্রর এই যে রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। কেন মহাস্থানগড় টার্মটা ইম্পর্টেন্ট? অনেক সময় দেয় যে মহাস্থানগড়ের পূর্ব নাম কি ছিল? পুন্ড্রবর্ধন। বা প্রশ্নটা ঘুরিয়ে দেয় পুন্ড্রবর্ধন কার পূর্ব নাম ছিল? মহাস্থানগড়। তাহলে সবাই একটু কমেন্টস করো যে পুন্ড্রবর্ধন কি? কমেন্টস করো মহাস্থানগড়, কমেন্টস করো মহাস্থানগড়। তাহলে পুন্ড্র নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে বড় জনপদের নাম কি ছিল, তাহলে অ্যান্সার হবে হচ্ছে বঙ্গ। কি বললাম? সব থেকে বড় জনপদের অ্যান্সার হবে হচ্ছে বঙ্গ। বঙ্গ মানে বৃহত্তর, যা দেখবো বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, ঠিক আছে, কুষ্টিয়া, যশোর, নদিয়া, যত কিছু আছে। দেখো নদিয়া কিন্তু আবার পশ্চিমবঙ্গে পড়ে গেছে। তাহলে দেখো আমি যেটা জানবো বেসিকলি সেটা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা। ঢাকাটা হচ্ছে বেশি দেয় যে বঙ্গর অঞ্চলের মধ্যে হচ্ছে ঢাকাটা বেশি সাধারণত আসে। এবার আসি হচ্ছে আমরা চন্দ্রদ্বীপ। কি দ্বীপ? চন্দ্রদ্বীপ, চাঁদের দ্বীপ। ব্যাপারটা কিন্তু এমন না তুমি চাঁদের দ্বীপ না, আসলে চন্দ্রদ্বীপ হচ্ছে আমার ভাইয়া বরিশালে অবস্থিত। মানে বরিশালের যে রিজিওনাল জায়গাগুলো, আমরা যদি বাংলাদেশের ম্যাপটা ভালো করে খেয়াল করে দেখি, বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, মোটামুটি কাছাকাছি অঞ্চল, পিরোজপুর, কথা বুঝতে পারছো? তাহলে এজন্য চন্দ্রদ্বীপ আমরা জানি, এটা সবার একটা কমন সেন্স বা আগে পড়ে আসছি। বরিশালের বলো তো ভাইয়া পূর্ব নাম কি? বরিশালের পূর্ব নাম কিন্তু চন্দ্রদ্বীপ। তাহলে সবাই কমেন্টস করো ভাইয়া যে চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। কমেন্টস করো বরিশাল। বলে না আইতে জাল যাইতে খাল, মগবাড়ি বরিশাল ও মনু, বুঝছো কিনা? মগবাড়ি কিন্তু বরিহাল। কথা বোঝা গেছে? তাহলে চন্দ্রদ্বীপ হচ্ছে ভাইয়া বরিশাল। এখন ভাইয়া খেয়াল করো খুব ঠান্ডা মাথায়, সমতট। কেমন তট? সমতট, সমান সমান তট। হ্যাঁ কেমন ভাইয়া? ভালো করে বুঝবা। কি লেখা? কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী সমতলে আমরা পড়তাম নোয়াকু। কিকু? নোয়াকু। কি বললাম? নোয়াকু। তাহলে খেয়াল করো, নোয়াতে হচ্ছে নোয়াখালী আর কুতে হচ্ছে কুমিল্লা। তাহলে সমতট বললেই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় মাঝে মধ্যে আসে যে সমতট বললে আমরা কি বুঝি? নোয়াখালী আর কুমিল্লা। কি বললাম? সমতট বললে কি বুঝি আমরা? নোয়াখালী আর কুমিল্লা। ভাই এর নাম সমতট কেন? আমরা জানি একটু বদমাইশ লোকজন কই বাস করে বলতো ভাইয়া? নোয়াখালী অথবা হচ্ছে কুমিল্লা, ঠিক কিনা? একটু বদমাইশ লোকজন একটু বাস করে না। তোমরা যারা ক্লাস দেখছো, তোমরা যদি এই এলাকার হয়, তোমাদের কথা বলতেছে না, তোমাদের এলাকার অন্য মানুষজনের কথা বলছি, ঠিক আছে? তাহলে নোয়াকু, নোয়াখালী বা হচ্ছে কুমিল্লা, কথা বুঝতে পারছো? কেন ভাইয়া? কারণ নোয়াখালী, কুমিল্লায় এদের মানুষজন সমান সমান ভাবে দুষ্টু বা সমান সমান ভাবে টাউট। তাহলে যারা সমান সমান ভাবে টাউট তারাই হচ্ছে সমতট। সমান সমান ভাবে টাউট, সমতট। নোয়াকু, নোয়াখালী আর কুমিল্লা। সবাই কমেন্টস করো নোয়াকু, সবাই কমেন্টস করো। সমতট কারা? সমতট হচ্ছে ভাইয়া নোয়াকু। নোয়াকু, নোয়াখালী, কুমিল্লা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে গৌড়টা আমাদের একটু কম পড়তে হবে। গৌড় পড়ার আগে আমরা একটু পড়ি, সেটা হচ্ছে যে গৌড় মানে গৌড় কর্ণ সুবর্ণ রাজধানী ছিল আমরা জানি। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। একটু পরে আমরা ডিটেলসে দেখবো যে চাঁপাই নবাবগঞ্জ, একটু কষ্ট করে মনে রাখবা।
অনেক কিছু আছে, সব পড়া দরকার নেই। মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এগুলো তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে গেছে। আমার লাগে মেনলি বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ। যে গৌর, চাঁপাইনবাবগঞ্জ কোন এরিয়ার মধ্যে পড়ছে ভাইয়া? গৌর। আসলে এটা অনেক অংশেই পড়ছে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। ঠিক আছে, তাই আমি একটু কমেন্টস দেখি যে তোমরা আসলেই কমেন্টস টমেন্টস করছো কিনা। না করলে কেমনে হবে? নোয়াকু, মৌসুমী সুলতানা নোয়াকু, ঠিক আছে। এরপরে অনন্যা দাস নোয়াকু, নাকিব হাসান কাইফি নোয়াকু, থ্যাংক ইউ। এরপরে সঞ্জিতা তিশা নোয়াকু, নোয়াকু, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সবাইকে নিজের এলাকার পরিচয় দিচ্ছ নাকি? আচ্ছা, ভালো কথা। এখন সবার এলাকায় আসবো আস্তে আস্তে, সমস্যা নাই। চলে আসি হচ্ছে এরপরে যে হরিকেল। ভালো করে খেয়াল করো ভাইয়া, হরিকেল কিন্তু নারিকেল না, কিন্তু হরিকেল। খেয়াল করো হরিকেল কি। আমি যদি মনে করো, ধরো যে বাংলাদেশের একটা মানচিত্র আঁকাই ছোট করে, মানে মানচিত্র তো অত ভালো হবে না, যদি মনে করো যে তো আঁকাটা কঠিন কাজ, যদি একটু আঁকানোর চেষ্টা করি হবে না, তারপরও বলি এরকম যদি আমি ধরি, খেয়াল করো যে এই অঞ্চলে হচ্ছে সিলেট, এই অঞ্চলটাকে সিলেট, এই অঞ্চলটাকে বলতো ভাইয়া চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম। তাহলে খেয়াল করো ভাইয়া, এই পোর্শনটা কিন্তু হরিকেল, নারিকেল না কিন্তু ভাইয়া, হরিকেল। হরিকেল তার মানে কি? এই যে আমাদের দেশের পূর্বাঞ্চলটা সম্পূর্ণ, খেয়াল করো এখানে সিলেট, এখানে চট্টগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হরিকেলের মধ্যে ভাইয়া কি পরে বলো তো ভাইয়া? সিলেট এবং চট্টগ্রাম। কি পরে সবাই বলো ভাইয়া? সিলেট এবং চট্টগ্রাম, এটা হচ্ছে হরিকেল। এখন আসি ভাইয়া বরেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বরেন্দ্র রাজশাহীর সবাই কমেন্টস করো। বরেন্দ্র কি বলো তো ভাইয়া? রাজশাহী। কমেন্টস করো, বরেন্দ্র অঞ্চলে কি আছে বলো ভাইয়া? রাজশাহী। আর যেহেতু পশ্চিমবঙ্গে অতটা আসে না, এমনি এটা বয়কট ইন্ডিয়া ট্রেন্ড চলতেছে, বর্ধমান, এগুলো খুব একটা আসার কথা না। তো রিক্যাপ করেন, সেটাও যদি ভালোভাবে বলি যে হচ্ছে ঠান্ডা মাথায় যদি আসি যে ভাইয়া পড়াইছেন যে প্রথমে আসে হচ্ছে পুন্ড্রনগর, মহাস্থানগড় ছিল হচ্ছে পুন্ড্রনগর, বৃহত্তর বগুড়া, রাজশাহী এগুলো নিয়ে। বাট রাজশাহীটা এখানে পুন্ড্রর মধ্যে না পড়াই ভালো, রাজশাহীকে বরেন্দ্র বলাটাই ভালো। শুধু মহাস্থানগড় হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। পুন্ড্র মানে হচ্ছে আখ, এবং বঙ্গ সব থেকে বড়কে বঙ্গ, সব থেকে প্রাচীনতমকে পুন্ড্র। ঠিক আছে, চন্দ্রদ্বীপ হচ্ছে ভাইয়া বরিশাল, সমতট হচ্ছে নোয়াকু, সমান সমান ভাবে টাউট বা তাউট। ঠিক আছে, তাহলে নোয়াকু, নোয়াখালী, কুমিল্লা। এরপরে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড়, হরিকেল, সিলেট, চট্টগ্রাম এটা হরিকেল। তাহলে সিলেট কি ভাইয়া? হরিকেল। ঠিক আছে, এরপরে বরেন্দ্র, রাজশাহী। তাহলে সবাই আমাকে এবার কমেন্টস করে জানাবা যে প্রাচীনকালে সিলেট এবং চট্টগ্রাম কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল? পুন্ড্র, বরেন্দ্র, হরিকেল নাকি সমতট? আবার বলি, প্রাচীনকালে সিলেট এবং চট্টগ্রাম কোন অঞ্চলের মধ্যে ছিল? পুন্ড্র, বরেন্দ্র, হরিকেল নাকি সমতট? ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী। তা রাজধানী ফের ঠান্ডার মধ্যে পড়ি, সেটা হচ্ছে খেয়াল করো কি লেখা, যে মৌর্য শাসনাধীন সময়ে মৌর্য বংশের রাজধানী কি ছিল? ছিল হচ্ছে পাটালিপুত্র, ট্রিপল স্টার। এরপর যদি আমি বলি যে গৌড় রাজ্যের বা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ভাইয়া? কর্ণ সুবর্ণ। সবাই ঠান্ডা মাথায় মুখস্থ করো। আবার বলি, মৌর্য বংশের রাজধানী কে ছিল? পাটালিপুত্র। মৌর্য বংশে কে ছিল? পাটালিপুত্র। আর গৌড় বা শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। সবাই কমেন্টস করো, গৌড়ের রাজধানী কি বলো ভাইয়া? কর্ণ সুবর্ণ। সবাই কমেন্টস করো, গৌড় সুবর্ণ। কমেন্টস করো, গৌড় সুবর্ণ, গৌড় সুবর্ণ। কথা বোঝা গেছে? আচ্ছা, আবার শশাঙ্কের স আছে, সুবর্ণতে স আছে, যে যেভাবে মনে রাখতে পারো। একটা কথা বলি, অনেক সময় অনেকে প্রশ্ন করে ভাইয়া জিকে কেমনে পড়বো? সেটা হচ্ছে ভাইয়া দেখো, জিকেতে বেশি বেশি পড়ার কোনো বিকল্প নাই, এটা নাম্বার 1 শর্ত। নাম্বার 2 শর্ত দেখো, যে অনেক ভাইয়ারা বা আমরা অনেক সময় কি হয় যে অনেক সময় অনেক ট্রিক্স দিয়ে পড়াই। এখন অনেকে ট্রিক্স ভাল লাগে না, অনেকে ম্যানুয়ালি পড়তে ভাল লাগে। আমার কথা হচ্ছে, তোমার যেটা পড়তে ভাল লাগবে তুমি সাধারণ জ্ঞান সেভাবেই পড়বা। তোমার যদি মনে হয় এই জায়গাতে ট্রিক্স দিয়ে আমার মনে রাখা সহজ, তাহলে আমি ট্রিক্স দিয়ে মনে রাখবো। যদি আমার মনে হয় যে না, আমার ট্রিক্স দিয়ে মনে রাখতে ভাল লাগছে না, ম্যানুয়ালি পড়তে ভাল লাগছে, মনে থাকছে, আমি ম্যানুয়ালি মনে রাখবো। কখনোই এত বড় ট্রিক্স পড়া যাবে না যে ট্রিক্স পড়লাম, এত বড় ট্রিক্স পড়লাম যে 20 দিন পরে গিয়ে ট্রিক্স মনে রাখতে গিয়ে টপিকটাই যেন আমরা ভুলে না যাই, এমন ট্রিক্স পড়া যাবে না। ট্রিক্স পড়লে শর্টকাট ট্রিক্স পড়তে হবে, যেগুলো পড়লে বুঝবো, হ্যাঁ 20 দিন পরে যেন মনে হয় যে এই ট্রিক্সটা এই টপিকের আন্ডারে ছিল। কথা কি বুঝতে পারছো? এবং বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন আমরা চলে আসি হচ্ছে, তাহলে কি বললাম, মৌর্য বংশের রাজধানী ছিল পাটালিপুত্র, আর গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড় সুবর্ণ আমরা বাচ্চাকালে এমনি পড়তাম, গৌড় সুবর্ণ, গৌড় সুবর্ণ, সুবর্ণর স, শশাঙ্কের স। তাহলে শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। ঠিক আছে, দেখি তোমরা কেমন কমেন্টস করছো, দেখি তোমরা আলটিমেটলি ওটার অ্যান্সার পারছো কিনা।
যে হরিকেল বা সামথিং, সবাই কর্ণসুবর্ণ করছো। আচ্ছা, ফারহান রাজ্জাক ফাহিম, দাদা আমার কিছুই পড়তে ভালো লাগে না, আমি কি করবো? পড়বো ভাই, আমারও পড়তে ভালো লাগে না, পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না। তো চলে আসি হচ্ছে গৌর সুবর্ণ, মৌমিতা ভক্ত, গৌর সুবর্ণ, সুস্মিতা সাহা, গৌর সুবর্ণ, থ্যাংক ইউ। মেঘা রয়, মৌরি পাটালিপুত্র, মৌর্য পাটালিপুত্র, ওকে, মৌর্য পাটালিপুত্র আর হচ্ছে গৌর সুবর্ণ, ঠিক আছে। আচ্ছা, বলছে ভাইয়া আপনাদের মাস্টার বুকের সাথে আমাদেরটা হালকা অমিল কেন? কথা হচ্ছে ভাইয়া, এটা হালকা অমিলের কিছু না। এটা ব্যাপারটা হচ্ছে কি, যে যদি মনে করো যে সমস্ত বুস্টার বুক যদি নিয়ে আসি, তখন তোমাদের মনে হয় ভাইয়া এত কিছু কেন পড়াচ্ছেন, সবই মোটামুটি রিডিং দিবা, কিন্তু আমি যে ইনফরমেশন গুলো নিয়ে আসছি এগুলো মাস্টার বুকের একদম পুরো টপ ক্লাস ইনফরমেশন, এগুলো পাঠতে হবে পাঠতে হবে পাঠতে হবে, কথা বোঝা গেছে? এই জন্য মানে একটু জাস্ট ক্লাসের হেজিনেসটা কমানোর জন্য। এখন চলে আসি হচ্ছে এরপরে, খেয়াল করো যে এবার আবার সে বঙ্গতে আসি, বাংলাতে। খেয়াল করো ভাই, ঠান্ডা মাথায় বুঝো, বঙ্গ একটা সংস্কৃত শব্দ, সংস্কৃত ভাষাটা হিন্দুদের ভাষা থেকে আসছে, এজন্য বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। তাহলে কি বললাম, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। এখন লেখা আছে 6টি জনপদকে একত্রিত করে বাঙ্গালা নামকরণ করেন কে? সুলতান ইলিয়াস শাহ। আমি আগে বলেছি আমাদের মোট জনপদ ছিল প্রায় 16টা, তার মধ্যে 6টা জনপদকে একত্রিত করে বাঙ্গালা নামকরণ করে কে? সুলতান ইলিয়াস শাহ। তাহলে সুলতান ইলিয়াস শাহ বাঙ্গালা, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। তাহলে বাঙ্গালা সুলতান ইলিয়াস শাহ। আচ্ছা, এখন লেখা আছে যে বঙ্গ একটা নাম, আবার বাংলা আর একটা নাম। ভালো করে বোঝো ভাইয়া, বঙ্গ হচ্ছে সংস্কৃত শব্দ, এজন্য এটা হচ্ছে ঐতরীয় আরণ্যক, আর বাংলা তো একটা বাংলা শব্দ, এটা আবার আসছে, এটাকে পড়াইছি আইনি আকবরী গ্রন্থে। তাহলে বঙ্গ হচ্ছে হিন্দুদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে, বাংলা শব্দটা ব্যবহৃত হয়েছে আইনি আকবরী গ্রন্থে। বঙ্গ শব্দটা ঐতরীয় আরণ্যক, বাংলা শব্দটা আইনি আকবরী। 4 নাম্বার, 100% ম্যাথ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতিকে? রাজা শশাঙ্ক। সবাই কমেন্টস করো, বল, প্রায় প্রশ্নে আসে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতিকে, বলো ভাইয়া রাজা শশাঙ্ক, ঠিক আছে। এরপরে বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজাকে? লক্ষণ সেন। এখানে এটাতে প্রশ্ন এভাবে আসে যে সেন বংশের শেষ রাজা কে ছিলেন ভাইয়া? সেটা হচ্ছে লক্ষণ সেন, কথা বোঝা গেছে? গেল। এখন আমরা চলে আসি হচ্ছে এর পরের টপিকে। তাহলে এখানে কি বললেন? বঙ্গ ঐতরেয় আরণ্যক, বাংলা হচ্ছে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ। এরপরে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে স্বাধীন বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছে শশাঙ্ক, আর শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। চলে আসি হচ্ছে এরপরে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আগমন। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে, হ্যাঁ শোনো, অনেক সময় হয় কি আমি কমেন্টস করতে বলবো না, তারপরে তোমাদের কমেন্টস করতে হবে নিজেদের প্র্যাকটিসের জন্য। যেমন দেখো, একটা খুব ইন্টারেস্টিং টপিক শেখাচ্ছি, যে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আগমন। অনেক সিরিয়াল রয়েছে গ্রিক বীর আলেকজান্ডার নিয়ে, আলেকজান্ডার দি গ্রেট আমরা প্রায় বলে থাকি। এখানে আমরা একটা ট্রিক্স পড়াই, আগে ট্রিক্স পড়াই, পরে হচ্ছে বুঝাই। ট্রিক্সটা কেমন কি? যেমন লিখি, একটা টার্ম লিখি এসপা। কি বললাম? এসপা। সবাই ট্রিক্সটা আমার সাথে লেখো, কমেন্টসে লেখো এসপা, এসপি ডাবল এ। কি বললাম? এসপি ডাবল এ। খেয়াল করো, এই এসতে হচ্ছে সক্রেটিস। কি বললাম? এই এসতে হচ্ছে সক্রেটিস, ঠিক আছে। এই পিতে হচ্ছে প্লেটো। কি বললাম? এই পিতে হচ্ছে প্লেটো। এই এতে হচ্ছে অ্যারিস্টটল। কি বললাম? একটা এতে হচ্ছে অ্যারিস্টটল, আর একটা এতে হচ্ছে আলেকজান্ডার। কি বললাম? আর একটা এতে হচ্ছে আলেকজান্ডার। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে ভাইয়া আবার বলি, সবাই লেখো এসপা। আমি কিন্তু দেখবো সবার কমেন্টস যে আসলে এসপা বলে আছে কিনা, ঠিক আছে। এসপা, তাহলে কি বললাম? এস হচ্ছে ভাইয়া সক্রেটিস, পিতে হচ্ছে প্লেটো, এতে হচ্ছে অ্যারিস্টটল, আরেকটা এতে হচ্ছে আলেকজান্ডার। এসপা, এসপি ডাবল। সবাই কমেন্টস করো এসপা। তাহলে আগে দেখি কমেন্টস করছে কিনা। কমেন্টস করলে আমি হচ্ছে এটা পড়বো, বলবো যে হচ্ছে সবাই এসপা বোঝা, সবাই এসপা, বাপ রে বাপ এসপা। হাসান মেহরাব এসপা, শাহানা রহমান জয় জয় এসপা, ওকে। সুমা আক্তার এসপা, ঠিক আছে। মিথিলা মেহজামিন শান্তা এসপা, সবাই এসপা। তার মানে সবারই এসপা কি জিনিসটা সেটা শেখার একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। আবার ভেবো না ভাইয়া আমরা তো প্রতি সপ্তাহে পায়ের স্পা করাই, ভাইয়া আমরা তো প্রতি সপ্তাহে হাতের স্পা করাই। ওই স্পা আর এই স্পা কিন্তু এক জিনিস না। এই স্পাটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। দেখো, সক্রেটিস থেকে প্লেটো, দেন প্লেটো থেকে অ্যারিস্টটল, দেন অ্যারিস্টটল থেকে আলেকজান্ডার। কথা বুঝতে পেরেছো ভাই? তার মানে কি? দেখো এসপা, ভালো করে বুঝবা। সক্রেটিসের মানে সক্রেটিসের যে ছাত্র তাকে বলা হয় প্লেটো,
প্লেটোর যে ছাত্র তাকে বলা হয় অ্যারিস্টটল, অ্যারিস্টটলের যে ছাত্র তাকে বলা হয় আলেকজান্ডার। কথাটা কি বুঝতে পারছো? আবার যদি উল্টায় বলি যে আলেকজান্ডারের গৃহশিক্ষককে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের গৃহশিক্ষককে প্লেটো, প্লেটোর শিক্ষককে সক্রেটিস। তাহলে আবার বলি স্পা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। তাহলে ভাই খেয়াল করো, তাহলে দেখো সবার আগে কি আছে? স্পার এস, এস মিন সক্রেটিস। তাহলে জ্ঞানীদের গুরুকে বলো তো ভাইয়া সক্রেটিস। তাহলে বলো জ্ঞানীদের গুরুকে বলো ভাইয়া সক্রেটিস। সবাই কমেন্টস করো, জ্ঞানীদের গুরুকে বলো ভাইয়া, কমেন্টস করো সবাই সক্রেটিস, সক্রেটিস। সক্রেটিসের একটা বিখ্যাত কথা আছে, যখন ইংলিশ পড়বো তখন আমরা বলবো, সেটা হচ্ছে নো দাই সেলফ। নো দাই সেলফ মানে হচ্ছে সক্রেটিস তার যে শিষ্য তাদেরকে প্রায় বলতো যে বেটা আগে নিজেকে জান, আগে নিজেকে জান, আগে নিজেকে না জানলে কিন্তু কাউকে জানতে পারবি না। নো দাই সেলফ, আগে তুমি তোমার নিজেকে জানো, তাহলে সবাইকে জানতে পারবা। তাহলে নো দাই সেলফ কথাটা বলছে কে বলো ভাইয়া সক্রেটিস। তাহলে সবাই কমেন্টস করো জ্ঞানীদের গুরুকে, জ্ঞানীদের গুরু হচ্ছে ভাইয়া সক্রেটিস। এরপরে বলছি সক্রেটিসের ছাত্রকে প্লেটো, তাহলে বুঝলাম তাহলে প্লেটোর শিক্ষককে সক্রেটিস। দেখো লেখা আছে প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস, ঠিক আছে। এরপরে বললাম দেখো লেখা আছে যে অ্যারিস্টটলের গৃহশিক্ষককে স্পা। তাহলে অ্যারিস্টটল ছিল কার ছাত্র? প্লেটোর ছাত্র। তাহলে অ্যারিস্টটলের শিক্ষককে বলো তো ভাইয়া প্লেটো। খেয়াল করো অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন হচ্ছে প্লেটো। তার মানে এখানে অনেক কথাবার্তা আছে, আমি যদি শুধু এক স্পা মনে রাখি সব মনে রাখবো। এস এ সক্রেটিস, পিতে প্লেটো, এতে অ্যারিস্টটল, আর এতে হচ্ছে আলেকজান্ডার। স্পা সক্রেটিস, তার স্টুডেন্ট প্লেটো, তার স্টুডেন্ট অ্যারিস্টটল, তার স্টুডেন্ট আলেকজান্ডার। হোপ ইউর কনসেপ্ট উইল বি ক্লিয়ার। ঠিক আছে, দেখি তোমরা কেমন কি কমেন্টস করছো। আমি কমেন্টস কিন্তু দেখি প্রচুর পরিমাণে, যে সক্রেটিস ওকে, রিতিকা পারভিন সক্রেটিস, নাকিব হাসান কাইফি সক্রেটিস, থ্যাংক ইউ। সুস্মিতা সাহা অ্যারিস্টটল, লামিশা মাইলাত প্লেটো, ওকে ডান, ঠিক আছে। আচ্ছা আমাদের মাস্টার বুক দিবে কবে? অবশ্যই মাস্টার বুক দেওয়া হবে ভাই, খুব দ্রুত, চিন্তা করিও না, কাজ চলছে, পৃথিবী চলে গেছে, খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এখন আমরা চলে আসি হচ্ছে, তাহলে আমরা মোটামুটি আলেকজান্ডার নিয়ে পড়াশোনা করলাম, ঠিক আছে। এবার আমরা একটু দেখি যে বাদ বাকি কি জিনিস। এখন দেখো আলেকজান্ডারের যুগ মোটামুটি শেষ, এরপরে ভারত বংশের আমাদের যে রাজরাজাদের যুগ পড়তে হবে। এখানে অনেক বংশ রয়েছে, মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ, এগুলো নিয়ে কম বেশি পড়াশোনা করতে হবে। তাহলে আমরা একটু সেই বংশে চলে যাই। প্রথমে লেখা আছে, প্রথমে লেখা আছে হচ্ছে মৌর্য বংশ। যদি হচ্ছে আমরা একটু উপরের দিকে আসি, সেটা হচ্ছে খেয়াল করো, দাঁড়াও একটু, মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। মৌর্য বংশ, হ্যাঁ ইয়েস, মৌর্য যুগ, মৌর্য যুগ, মৌর্য যুগ। খেয়াল করো যে এখানে রয়েছে যে খুব ইম্পর্টেন্ট, ভারতের যদি রাজবংশের কথা আমি বলি, প্রথম রাজবংশ এসেছে ভাইয়া এই সেই চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে, ঠিক আছে। এর অনেক হিন্দি সিরিয়াল রয়েছে, সিরিয়ালগুলো দেখলে আমরা কাহিনী সম্মত জানতে পারি। কিন্তু আসলে ইদানিং হয় কি, হিন্দি সিরিয়ালগুলোতে যেগুলো পৌরাণিক সিরিয়াল বা রাজরাজের সিরিয়াল, এগুলো ইতিহাস থেকে এত বিকৃতি দেখায় যে আদর্শ ইতিহাস থেকে আমরা আসলে আলটিমেটলি বুঝতে পারি না। তাই খেয়াল করো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি হয় ভাইয়া? চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো ভাই এটা কিন্তু বিসিএস 40-এর প্রশ্ন, কথা বুঝতে পারছো? এখন চন্দ্রগুপ্ত মৌর্য এখানে ইনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মন্ত্রী ছিলেন খুব একজন চালাক লোক, চাণক্য, ঠিক আছে। সে মন্ত্রী ছিলেন, সে অনেক কথাবার্তা বলতেন। এই চাণক্যের একটা বই রয়েছে, চাণক্য কৌটিল্য ছদ্মনামে লিখছে অর্থশাস্ত্র গ্রন্থ। এটা অনেক সময় আসে যে অর্থশাস্ত্র গ্রন্থ কার লেখা, অ্যান্সার হবে হচ্ছে চাণক্য। সবাই কমেন্টস করো যে অর্থশাস্ত্র গ্রন্থ কার লেখা বলো ভাইয়া? চাণক্য। সবাই কমেন্টস করো অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য, ঠিক আছে। এখন এই চন্দ্রগুপ্ত মৌর্য মোটামুটি আমার খুব ভালোভাবে করলেন, মোটামুটি মৌর্য বংশ প্রতিষ্ঠা করলেন। এবং যদি বলা হয় ভারত বংশের প্রথম সম্রাটকে, ভারতবর্ষের প্রথম সম্রাট কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। আবার চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এখন চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট আমরা জানলাম, এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে এরপরে যার নাম আছে সে হচ্ছে সম্রাট অশোক। কে আছে? সম্রাট অশোক। সম্রাট অশোক কিন্তু ভাইয়া এই চন্দ্রগুপ্ত মৌর্যের বংশের। তথাকথিত ভাবে অশোকের দাদু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, বা দাদা চন্দ্রগুপ্ত মৌর্য, দাদু বলি ধরলাম। তাহলে এই সম্রাট অশোক কি করলেন? ইনি খুব দুর্দান্ত একজন সম্রাট ছিলেন। ইনি মোটামুটি বাংলা টাংলা সবকিছু জয়টয় করেন। করার পরে তার একটু যুদ্ধ ভালোবাসতো। তিনি হচ্ছে কি করলেন, একবার মনে হলো কলিঙ্গ রাজ্য আক্রমণ করা দরকার। ভারতের কলিঙ্গ রাজ্য ছিল, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, উত্তরপ্রদেশের মধ্যে। এই কলিঙ্গ রাজ্য যখন সে আক্রমণ করলো, প্রায় সে
3 লক্ষ কলিঙ্গ সেনা মেরে ফেললো। তা এত একটা ছোট কারণের জন্য এত বড় যুদ্ধের মহাপ্রাণ তার মনের মধ্যে একটা চেঞ্জ আনা শুরু করলো। তাকে আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের যে নীতিগুলো সেখানে তাকে আকৃষ্ট করলো। বৌদ্ধ ধর্মে কি লেখা আছে? অহিংসা পরম ধর্ম। এত এত প্রাণী সে মারলো, মারার পরে তার মধ্যে অনুতাপ তৈরি হলো। সে বলল আমি আর হিংসার পথে যাব না, আমি এখন থেকে অহিংসার যে বাণী অর্থাৎ বৌদ্ধ ধর্ম এটা গ্রহণ করব এবং বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীতে বিস্তারণ করার চেষ্টা করব। তাহলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কি বশবর্তী হয়ে? এই যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে। এ কারণে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। গ্রহণ করার পরে সারা বিশ্বে এই অহিংসার বাণী ছড়িয়ে দেন। এভাবেই আস্তে আস্তে সারা বিশ্বে এক সময়কার হিংস্র শাসক অশোকের দুর্দান্ত প্রতাপ আস্তে আস্তে তৈরি হয়ে যায়। কি হিসেবে? ভালো ইমেজ হিসেবে, বৌদ্ধ ধর্মের অন্যতম একটা প্রতিষ্ঠাতা হিসেবে। জন্য একটা মাঝে মধ্যে আসে, আমরা জানি গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের আবিষ্কারক, কিন্তু যদি বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন নামে পরিচিতি কি পেয়েছেন কে? অ্যান্সার হবে সম্রাট অশোক। সম্রাট অশোক। তাহলে ভাইয়া যদি হচ্ছে রিক্যাপ করি, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে আমাদের এই মৌর্য বংশের আলটিমেটলি কি করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে সাহায্য করে। যদি বলি এরপরে যে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইনকে সম্রাট অশোক, তাহলে তোমরা সবাই কমেন্টস করে জানাও সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলে কে পরিচিতি পায়? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলে কে পরিচিতি পায়? আর একটা কমেন্টস একসাথে করো, সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। ঠিক আছে, এখন আসি হচ্ছে এবার আমাদের আস্তে আস্তে দেখো চিরকাল তো কেউ এক জায়গায় থাকে না, কেউ এক নম্বর, কেউ চিরকাল কেউ এক নম্বর থাকে না। আস্তে আস্তে সবারই পতন হয়, পতন হয়ে আবার আরেকজন রিপ্লেসমেন্ট করে। প্রকৃতি কখনো কিন্তু শূন্যস্থান পছন্দ করে না। তাহলে দেখো ভাইয়া মৌর্য বংশ কিন্তু আমার চলে গেছে, এরপরে আসলো কি? এরপরে কিন্তু আসলো ভাইয়া এই সেই গুপ্ত বংশ। কি আসলো? গুপ্ত বংশ। তাহলে এটা আমার ইম্পর্টেন্ট, কি পড়তে হবে? প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোনটাকে ভাইয়া? গুপ্ত যুগকে। যদি বলি সম্রাট বংশের সূচনা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য সাম্রাজ্য থেকে, যদি বলা হয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কিসে? গুপ্ত যুগকে। ঠিক আছে, সবাই কমেন্টস করো যে ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কাকে? কমেন্টস করো গুপ্ত যুগ। তাহলে স্বর্ণযুগ কোনটা? গুপ্ত যুগ। এখন আসি গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, দেখো তো কে ভাইয়া? সমুদ্রগুপ্ত। খুব ইম্পর্টেন্ট, আমাদের পড়তে হবে। এখন যদি প্রশ্ন করা হয় ভাইয়া আপনি তো মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম পড়ান নাই, হ্যাঁ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য আমরা জানি, কিন্তু যদি বলা হয় মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে, অবশ্যই বলতে হবে সম্রাট অশোকের নাম, কারণ তিনি সারা বিশ্বে অহিংসার বাণী ছড়িয়ে দিয়েছেন। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। এখন চলে আসি হচ্ছে গুপ্ত বংশের অনুরূপভাবে স্বর্ণযুগ কোন যুগ? গুপ্ত যুগ। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে? সমুদ্রগুপ্ত। এটা একটু একটা স্টার দিয়ে রাখো। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? বলো ভাইয়া সমুদ্রগুপ্ত কে। আর খেয়াল করো ভাইয়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। সবাই যে ভুল করে, সবাই ভাবে কি জানো, এই যে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এরা মনে হয় চন্দ্রগুপ্ত মৌর্যের বংশধর। একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, আমাদের যে মৌর্য বংশে শুধুমাত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কি বললাম? মৌর্য বংশে কি ছিলেন? শুধুমাত্র চন্দ্রগুপ্ত মৌর্য। বোঝা গেছে? আর যদি বলি প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যদি এদের নাম বলি তারা কিন্তু অবশ্যই গুপ্ত বংশের বংশধর। আবার বলি শুধু চন্দ্রগুপ্ত মৌর্য, নামের শেষে মৌর্য আছে, নামের শেষে যদি মৌর্য থাকে সে মৌর্য বংশের লোক, কিন্তু কোনো নামের শেষে কোনো মৌর্য নাই। ধরো প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কোনো মৌর্য নাই নামের শেষে, তাহলে নামের শেষে কি আছে? তখন গুপ্ত আছে। তাই অবশ্যই প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরা কিন্তু গুপ্ত বংশের বংশধর। তাহলে আবার বলি যে স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত যুগ, গুপ্ত বংশের রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। তাহলে কমেন্টস করো যে বিক্রমাদিত্য উপাধি কার ছিল? প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? সবাই কমেন্টস করো বিক্রমাদিত্য উপাধি কার ছিল? প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? একটু কমেন্টস পড়ি, তোমরা তো মনে করো কমেন্টস করতে থাকো, ভালো লাগতেছে। ওকে, জেলামনে সুমাইয়া সুলতানা সাল্লাম বিক্রমাদিত্য, ঠিক আছে। সুস্বাস্থ্য কামনা, হাই হাই গালবন্ধ কি বলতেছে? নুসরাত জাহান ইতু সমুদ্রগুপ্ত। ওকে, শেষে যা থাকবে তাই তাই টাইটেল, ইয়েস এটাই কথা, ঠিক আছে। এখন চলে আসি হচ্ছে বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখন চলে আসি হচ্ছে পরেরটা, যে যদি বলি যে এবার আসি হচ্ছে গৌড়, যে এখানে একটি গৌড়ের রাজা। যদি বলি গৌড় বংশের শক্তিশালী রাজা, মানে এতক্ষণ কিন্তু আমরা পুরো ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করছিলাম,
পুরো ভারতবর্ষ নিয়ে পড়াশোনা করছিলাম। এবার আমরা বাংলার দিকে ফিরে আসি। যখন এরকম মৌর্য বংশ, গুপ্ত বংশ শাসন চলছিল, ওই সময় আমাদের বাংলার দিকে দেখো গৌড় এই জায়গাটা পড়েছে জনপদের মধ্যে একটু আগে। গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিল বলো ভাইয়া? শশাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি পড়ছি স্বাধীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? শশাঙ্ক, বা বাংলার প্রথম স্বাধীন রাজার নাম শশাঙ্ক। এখন রয়েছে একটা খুব ভালো বিশ্ববিদ্যালয়, খুবই হিস্টোরিক্যাল ভ্যালু সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে যে কে করেছেন? রাজা হর্ষবর্ধন প্রতিষ্ঠা করেছেন। এটা দেখো 7 নাম্বারটা, এটা হয়তো জিকে তে আসতে পারে। বিশ্বের প্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটা? এটা হচ্ছে নালন্দা, ভারতে অবস্থিত। পরে কোন একটা আক্রমণে যে এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? একটা কথা রয়েছে, একটা মিথ রয়েছে, নালন্দা ইউনিভার্সিটি যখন হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন নালন্দা ইউনিভার্সিটিতে এত বই ছিল যে এই বই পড়তে প্রায় 3 মাস ধরে এই বইয়ের ধোঁয়া বেরোচ্ছিল। মানে মানে এতটা কালেকশন ছিল এই নালন্দা ইউনিভার্সিটির বইগুলোতে। এগুলো পুড়িয়ে দিয়ে আসলে কি বলবো, মানে অনেক কিছু থেকে আমাদের জানতে বঞ্চিত আমরা হয়েছি। যাই হোক, সেটা বললাম যে তাহলে সব থেকে প্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটা? নালন্দা বিশ্ববিদ্যালয়। সবাই কমেন্টস করো যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেছিলেন? রাজা হর্ষবর্ধন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন শিলভদ্র। দেখো এটা কিন্তু BCS 35 এর প্রশ্ন। হ্যাঁ, শিলভদ্র ধর্মে ছিলেন বৌদ্ধ। ওই সময় আসলে বৌদ্ধ ধর্মের প্রচন্ড পরিমাণে একটা আধিপত্য ছিল। তাহলে গৌড় বংশের রাজা হচ্ছে শশাঙ্ক, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধন, এবং প্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা হর্ষবর্ধন, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হচ্ছে শিলভদ্র। ঠিক আছে, এখন আমরা চলে আসি হচ্ছে পরেরটায়, যে কি লেখা আছে এরপরে? পাল বংশ। তাহলে ভাই খেয়াল করো, পাল বংশ থেকে ভাই একটু কি পড়তে হবে ভাই, ঠান্ডা মাথায় বলেন। পাল বংশের ব্যাপারটা কি? যে পাল বংশের প্রথম কথা হচ্ছে, দেখো চন্দ্রগুপ্ত মৌর্য বংশ ছিল, এরপরে গুপ্ত বংশ আসলো, বাংলায় শশাঙ্কের বংশ আসলো, আরো অনেক বংশ আসলো। কিন্তু পাল বংশের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে, সব থেকে দীর্ঘস্থায়ী শাসন কিন্তু করেছিল ভাইয়া এই পাল বংশ। এই পাল বংশের আমলেই অনেক উন্নতি আমাদের হয়, সবকিছু ঠিক আছে। প্রায় 400 বছর ধরে এই পাল বংশ শাসন করে, এবং এরাও কিন্তু মোটামুটি ধর্ম হিসেবে বৌদ্ধ ছিল, এবং এরা বৌদ্ধ ধর্মের অনেক কথাবার্তা সারা জায়গায় প্রচার করে বেরিয়েছে। তাহলে ভাইয়া পাল বংশে কি পড়বো? যদি বলা হয় বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? অ্যান্সার হবে ডেফিনেটলি পাল বংশ। কি বললাম? বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি বলো ভাইয়া? অ্যান্সার হবে পাল বংশ। সবাই কমেন্টস করো যে পাল বংশের রাজারা বাংলায় প্রায় রাজত্ব করেছে কত বছর ভাইয়া? প্রায় 400 বছর। 400। সবাই কমেন্টস করো দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি বলো ভাইয়া? পাল বংশ। পাল বংশ। তাহলে একটা বংশ পড়তে গেলে এই বংশের পড়তে হবে প্রতিষ্ঠাতাকে এবং এই বংশের শ্রেষ্ঠ রাজাকে। কমন জিনিস, বংশ পড়লেই বংশের প্রতিষ্ঠাতার নাম কি আর বংশের শ্রেষ্ঠ রাজার নাম অবশ্যই পড়তে হবে। দেখো লেখা আছে পাল বংশের প্রতিষ্ঠাতা, দেখো তো ভাইয়া কে? রাজা গোপাল। রাজা গোপাল। ভাইয়া গোপাল আবার কি জিনিস? আমরা তো গোপাল বলতে বুঝি খালি গোপাল বিড়ি। একটা ডায়লগ আছে না, যে নীলে গোপাল বিড়ি পাবেন স্বর্গের সিঁড়ি, গোপাল বিড়ি চটপট হাগু হবে পটাপট, আছে কিনা এরকম অনেক কিছু আমরা বলতাম। ঠিক আছে, আকিস বিড়ি, গোপাল বিড়ি, তা ওটা তো ওগুলোর ব্যাপার স্যাপার ছিল, পচা কথা। কিন্তু যদি বলি এই পাল বংশের প্রতিষ্ঠাতা কি ছিল ভাইয়া? রাজা গোপাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন যদি বলা হয় পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, তখন কিন্তু আসার হবে ভাইয়া ধর্মপাল। যার নামে ধর্ম থাকবে সেই হবে শ্রেষ্ঠ, তো কমন সায়েন্স। আবার বলি পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা গোপাল, এই গোপাল কিন্তু বীরের গোপাল না। আবার বলি পাল বংশের শ্রেষ্ঠ রাজা কি হবে ভাইয়া? ধর্মপাল। এখন ভাইয়া ধর্মপাল, যার নামে ধর্ম আছে, সে ধর্মের কাজকর্ম করবে। ধর্মের কাজকর্ম কেমনে করবে? এই ধর্মপালই একটা বিহার প্রতিষ্ঠা করেন, সোমপুর বিহার, নওগাঁতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কমেন্টস করো যে সোমপুর বিহার কোথায়? কমেন্টস করো ভাইয়া। সোমপুর বিহার হচ্ছে নওগাঁতে। কি বললাম? সোমপুর বিহার হচ্ছে নওগাঁতে। সবাই কমেন্টস করো। তাহলে আবার বলি পাল বংশ প্রায় 400 বছর ধরে রাজা গোপাল ছিলেন, এর প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। কেন শ্রেষ্ঠ? নামের শুরুতে ধর্ম আছে, সে অনেক ধর্মের কাজকর্ম করেছেন। কি ধরনের ধর্মের কাজ করেছেন? সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছেন। সোমপুর বিহার কোথায়? নওগাঁয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথায় সোমপুর বিহার ভাইয়া? নওগাঁয়। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল। যেন এগুলো বারবার বলতেছি, যেন এগুলো তোমরা বুঝতে পারো। দেখি ভাইয়া তোমরা কি কমেন্ট করছো। ওকে, তৃষ্ণা মুখার্জি ধর্মপাল, মিথিলা মেহজাবিন শান্তা ধর্মপালের এটা হচ্ছে হ্যাঁ সোমপুর বিহার নওগাঁ। ফাইন। সাজিয়া ইসলাম শিমু নওগাঁ।
ওকে ধর্মপাল, গোপাল ভার ইজ ওয়াচিং ইউ। ওকে, না গোপাল ভারের জোকস একদিন বলবো, এটা অনলাইনে বলা যাবে না, সবাই হবে। হ্যাঁ, আমাদের সামনে ম্যানেজমেন্ট অজয়দা আছে, অজয়দা খুব ভালো মানুষ, অজয়দা ভালো লোক, জয়রামালা তারি হোক, ঠিক আছে। আচ্ছা ওকে, দেখি আমি ভাবছিলাম যে তোমাদের এখানে খালিদ ভাই কমেন্ট করবে। খালিদ ভাই বলছিল তোমাদের অনেকেই হয়তো খুলনা শাখা অফলাইনে ক্লাস করছো, যে খালিদ ভাই বলছিল ভাইয়া দাদা আজকে ডান কমেন্ট করো। খালিদ ভাই তো কমেন্ট করতে পারছি না, সবাই খালিদ ভাইকে সন্দেহ, যারা খালিদ ভাইকে চিনো। চলে আসি হচ্ছে এরপরে 7 নাম্বার, সোমপুর বিহার খুব ভালো পারে, খুব ভালো ছেলে, আমার খুব ক্লোজ জুনিয়র ছোট ভাই। সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। ওকে ফাইন, এখন আমরা চলে আসি ইসের দিকে, যে কি লেখা আছে এরপরে। সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল আমরা জানি। এখন রামপালের রাজত্ব, এবং রামপাল নামে একজন রাজা ছিলেন, ওইখানে গোপাল, ধর্মপাল, রামপাল। আমার ধর্মপাল নিয়ে বেশি পড়তে হবে। সোমপুর বিহার রামচরিত গ্রন্থে একটা আইডিয়া ছিল, দেখা যায় তখন লেখা আছে মাৎস্যন্যায় দেখা যায় কোথা থেকে, খুবই ইম্পর্টেন্ট বিসিএস এর প্রশ্ন। আমার না প্রায় ভুল হতো এটা, বুঝছো, যে মাৎস্যন্যায় দেখা যায় 7ম থেকে 8ম শতকে। আসলে অপশনগুলো এমন ভাবে দিতে হবে, খেয়াল করো, যে দিত 7ম থেকে 8ম শতক, এরপর দিতে হচ্ছে 8ম থেকে 9ম শতক। আমি প্রায় ভুল করে 8ম থেকে 9ম দাগে আসতাম, এটা বারবার ভুল করতাম। অনেকবার ভুল করার পরে দেন হচ্ছে শিখলাম মাৎস্যন্যায়, কি বললাম, মাৎস্য ন্যায়। এখন ন্যায়তে হচ্ছে 9, তার মানে 9 থাকবে না, 9-এর আগে যা আছে তা থাকবে। তার 9-এর আগে কি থাকবে, 9-এর আগে 7 আর 8, 7 আর 8, তাহলে মাৎস্য ন্যায় 9-তে 9, কিন্তু 9 এখানে থাকবে না, থাকবে কি বলা হয়, থাকবে হচ্ছে 7ম থেকে 8ম, 7-এ 7ম, 7ম-এর পরে কি 8ম। তাহলে সবাই কমেন্টস করো যে মাৎস্য ন্যায় দেখা যায় কবে, জাস্ট খালি লেখো 7 থেকে 8, লিখলে মনে থাকবে, খালি অপশনে লেখো 7 থেকে 8, মানে 7ম থেকে 8ম মাৎস্যন্যায় দেখা যায় 7ম থেকে 8ম শতকে। এখন দেখো কি মাৎস্যন্যায় ব্যাপারটা কি ভাইয়া, মাৎস্যন্যায় মানে হচ্ছে যে যখন কি হয়, যে আমরা দেখি যে বড় বড় জলাশয়গুলোতে যে কি হয়, হাঙর বা তিমি মাছ ছোট মাছগুলোকে গিলে ফেলে, বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, ঠিক আছে। এরকম যখন পুরো বাংলা এরকম অশান্ত ছিল, তখন কি হইতো, যে বড় বড় রাজ্যের রাজারা ছোট ছোট যে রাজ্যগুলো ছিল তাদেরকে গ্রাস করে নিত। তাহলে বড় রাজারা হচ্ছে বড় মাছ, ছোট রাজারা হচ্ছে ছোট মাছ, এই বড় রাজারা ছোট রাজার রাজাদেরকে খেয়ে ফেলতো। এই যে অস্থিতিশীল অবস্থা, একে বলা হয় হচ্ছে মাৎস্যন্যায়। এটা কিন্তু পাল আমলের পরপর দেখা যায়। হ্যাঁ, যদি বলা হয় মাৎস্যন্যায় কোন বংশের সাথে সম্পর্কিত, পাল বংশ, এবং এটা মাৎস্যন্যায় মানে 1 থেকে 7ম থেকে 8ম। মাৎস্যন্যায় কি নির্দেশ করে, আইন শৃঙ্খলার অরাজকতা, এবং এখানে আরো কিছু বিদ্রোহ হয়, এটা আসতে পারে, একটা স্টার দাও। কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংঘটিত হয়, পাল শাসন আমলে, বিশেষ করে 2য় মহিপালের সময়। আর কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল, দিব্য। কি বললাম, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন বলো ভাইয়া, দিব্য। ওকে ফাইন, তোমরা কমেন্টস করো যে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি ছিল, এটা একটু কমেন্টস করো, এখন হচ্ছে ভাইয়া সেন বংশ। তাহলে আমাদের পাল বংশ শেষ হয়ে গেল, এবার আসছে হচ্ছে সেন বংশ। দেখো লেখা আছে সেন বংশ, অনেক কথাবার্তা আছে যেগুলো বেসিক্যালি জানতে হবে। আসলে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে হেমন্ত সেন, ঠিক আছে, হেমন্ত সেন। এরপরে মনে করেন যে হেমন্ত সেন মোটামুটি প্রতিষ্ঠা করার পরে এরপরে আসলেন হচ্ছে তার ছেলে বল্লাল সেন। বল্লাল সেন বেশ ভালো কাজ করলো। বল্লাল সেনের পরে শেষ স্বাধীন হিন্দু রাজা ছিলেন হচ্ছে লক্ষণ সেন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিছু কমন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে, বল্লাল সেন। এই কৌলিন্য প্রথা ব্যাপারটা কি, কৌলিন্য প্রথা হচ্ছে এই যেটা হিন্দু ধর্মাবলম্বীরা জানতে পারবে যে আমাদের ধর্মের কাস্ট বলে, ঠিক আছে, অনেক সময় ভাগ করা হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হচ্ছে কৌলিন্য প্রথা, বোঝা গেছে। এই যে নামে শেষে চক্রবর্তী টাইটেল, বিশ্বাস টাইটেল, সাহা টাইটেল, ঘোষ টাইটেল, এই যে টাইটেল গুলো ইউজ করা, বিভিন্ন জাত পাতে ভাগ করে দেওয়া, এটা কিন্তু বলা হয় কৌলিন্য প্রথা। সুতরাং জাত প্রথা যে ভগবানের সৃষ্টি বা আল্লাহর সৃষ্টি, এটা কিন্তু এরকম না, মানুষই নিজের প্রয়োজনে সৃষ্টি করে ফেলছে। এটা অতটা ভালো হয়তো ছিল না, যাই হোক, এটা নিয়ে আমরা বিতর্কে যাবো না। কৌলিন্য প্রথা হচ্ছে প্রবর্তনকারণকে বল্লাল সেন। তাহলে বল্লাল সেনের একটা অবধি পড়তে হবে কৌলিন্য প্রথা। আর এটা বেশি আসে বাংলার শেষ হিন্দু রাজার নাম কি ছিলেন, লক্ষণ সেন। কমেন্টস করো, বাংলার শেষ হিন্দু রাজার নাম কি ছিল বলো ভাইয়া, লক্ষণ সেন। লক্ষণ বানানটা টাইপ করা কষ্ট, জাস্ট ল খেও ন দিয়েই কমেন্টস করতে পারো। এখন চলে আসি হচ্ছে এরপরে ভাইয়া আর কতকাল হিন্দু বংশ পড়াবেন, আমরা মুসলমানরা এত বিজয় করলাম, পড়াবেন না? অবশ্যই পড়াবো। এবার আসছে ভাইয়া সেই মুসলিম বিজয়, হিন্দুদের কাহিনী শেষ, এবার আসছে হচ্ছে মুসলিম বিজয়। তাহলে ভাই ঠান্ডা মাথায় পড়ি যে কিভাবে আসবো, সেটা হচ্ছে খেয়াল করো, উপমহাদেশে ইসলামের অভ্যুদয়, ঠিক আছে। আরবরা অনেকদিন ধরেই তাদের ধর্মটাকে খুব ভালোভাবে লালন পালন করছিলেন। এরপরে আস্তে আস্তে মোটামুটি তারা সারা বিশ্বে
এটা বিস্তার করার জন্য ব্যপ্ত হয়ে গেলেন। ভারতবর্ষ তার মধ্যে বাকি ছিল না, কারণ ভারতবর্ষ একটা হিউজ জায়গা তারা চেষ্টা করছিল একটু করার জন্য। ওকে, অঞ্জনা সরকার লক্ষণ সেন, মীরা সরকার লক্ষণ সেন, সাদিয়া ইসলাম শিমু লক্ষণ সেন, হৃদয় হালদার লক্ষণ সেন, ওকে ফাতেমার পর লক্ষণ সেন। থ্যাংক ইউ সবাই কমেন্ট করতে হবে, কমেন্টস করলে ভাইয়া পড়া মনে থাকে। এখন চলে আসছে হচ্ছে ভাইয়া আসলে কি হয় উপমহাদেশে ইসলামের অভ্যুদয় হয়। এখানে প্রথম যে জিনিসটা করে, আরব থেকে আস্তে আস্তে আমার আশা থাকে হচ্ছে কারা, আশা থাকে হচ্ছে এই যে আরবীয়রা আস্তে 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 তারা হচ্ছে ইরান হয়ে পাকিস্তান হয়ে পাকিস্তানের যে সিন্ধু নদ সেই সিন্ধু নদের কাছে পৌঁছায়। কে বলতো? এই সেই মুহাম্মদ বিন কাসিম সদল বল সহ সিন্ধুর দেওল নগরে পৌঁছায়। সিন্ধুর দেওল শহরে পৌঁছানোর পরে সে সিন্ধু অভিযানের নেতৃত্ব দেয়। তাই পরে রাখবা যে সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন? মুহাম্মদ বিন কাসিম, বা সিন্ধুর দেওল শহরে আক্রমণ করেন কে? মুহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আমাদের মোটামুটি ভাবে অভ্যুদয় ঘটার পরে এখন সে গজনী বংশ। ঠিক আছে, গজনী বংশ সময় আসে। সুলতান মাহমুদ কোন বংশের সম্রাট ছিলেন? অ্যান্সার হবে গজনী বংশ। এবং দেখো তার শক্তিমত্তা ছিল কত বেশি। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন প্রায় 17 বার, 1000 থেকে 1027 সাল। এই 27 সালের মধ্যে 17 বারই সে ভারত আক্রমণ করেন, তারপরে সে জয়ী হন। ফেরদৌসি রচিত অমর গ্রন্থ, এই সুলতান মাহমুদের সভাকবির নাম ছিল ফেরদৌসি। এখানে হচ্ছে শাহনামা। তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস, শাহনামা কাব্যগ্রন্থের লেখককে ভাইয়া? ফেরদৌসি। তাহলে কমেন্টস করো ফেরদৌসির অমর কাব্যগ্রন্থের নাম কি ভাইয়া? কমেন্টস করো শাহনামা। শাহনামা। ছোটবেলায় আমরা সবাই সোহরাব রুস্তমের কাহিনী পড়েছি। এই সোহরাব রুস্তমের যে কাহিনী, সোহরাব রুস্তমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ভাইয়া শাহনামা। ঠিক আছে, মানে সোহরাব থাকে হচ্ছে ছেলে, রুস্তম থাকে হচ্ছে ইরানের বড় বীর, কিন্তু ছেলে আর বাবার পরিচয় তারা জানতে পারে না। ঠিক আছে, কিন্তু ভাগ্যের বিভিন্ন নির্মম পরিহাসে শেষ যুদ্ধক্ষেত্রে এই সেই রুস্তমের সাথেই সোহরাবের মারামারি হয়, কিন্তু জানে না যে কেউ কারো সন্তান বা কেউ কারো পিতা, জানে না। যুদ্ধের এক পর্যায়ে সোহরাব রুস্তমকে মেরে ফেলার সুযোগ পেয়েও মারে না, কিন্তু রুস্তম মেরে ফেলার সুযোগ পেয়ে সোহরাবকে মেরে ফেলে। এভাবে পিতার হাতে পুত্রের মৃত্যু হয়। মারা যাওয়ার সময় সোহরাবের হাতের যে বাজু সেটা থেকে মনে পড়ে, এই বাজু তো ছোটবেলায় আমি আমার ছেলেকে বেঁধে দিয়েছিলাম। কথা বুঝতে পারছো? এভাবে আলটিমেটলি হয়ে যায়। এই সেই সোহরাব রুস্তমের অমরের ট্রাজিক কাহিনী তৈরি হচ্ছে শাহনামা। ইম্পর্টেন্ট হচ্ছে ফেরদৌসির অমর গ্রন্থের নাম কি ভাইয়া? শাহনামা। সবাই কমেন্টস করো, বুঝতে পারছো? এবার ভাইয়া আসি হচ্ছে ঘুরি বংশ। ঘুরি বংশের মেইন সম্রাট ছিল হচ্ছে ভাইয়া মুহাম্মদ ঘুরি। এই ঘুরি কিন্তু আকাশ ওড়ানোর ঘুরি না, এই ঘুরি দিয়ে কি হয়? এটা হচ্ছে টাইটেল ঘুরি, বুঝতে পারছো? আচ্ছা, এই মুহাম্মদ ঘুরি কি করে? সে হচ্ছে ভারতে আসে, দুইটা যুদ্ধ করে, বলা হয় তরাইনের যুদ্ধ। কি বলা হয়? তরাইনের যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই মুহাম্মদ ঘুরির অপোনেন্ট থাকে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। এ কিন্তু নায়ক পৃথ্বীরাজ না, এ হচ্ছে ওই সময়কার পৃথ্বীরাজ চৌহান, যে মুহাম্মদ ঘুরির সে হচ্ছে অপোনেন্ট ছিলেন। তাহলে তরাইনের যুদ্ধ হয় দুইটা। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জেতে, ঠিক আছে, কিন্তু তার পরের বছরই আরেকটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। এটা বেশি আসে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে হেরে যায়? অ্যান্সার হবে পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান। তাহলে কমেন্টস আমাকে জানাও, পৃথ্বীরাজ চৌহান তরাইনের কোন যুদ্ধে হেরে যায়? প্রথম যুদ্ধ নাকি দ্বিতীয় যুদ্ধটা? কমেন্টস করে জানাও। চলে আসি হচ্ছে এরপরে ভাইয়া দিল্লির সুলতানি শাসন। তাহলে এতদিন অনেক কিছু হইলো, এবার মনে করলো না এবার সালতানাত প্রতিষ্ঠা করতে হবে, মানে সুলতানি শাসন আমল নিয়ে আসতে হবে। তাহলে দিল্লির সুলতানি শাসন, তাহলে লেখা আছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক, ট্রিপল স্টার। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতার নাম কি বলো ভাইয়া? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, কুতুব মিনার আছে, তার স্মরণেই ইন্ডিয়াতে বানানো হয়েছে কুতুব মিনার বা সামথিং। ঠিক আছে, উপমহাদেশের ভালো করে খেয়াল করো ভাইয়া, যদি তোমাকে প্রশ্ন করা হয়, এটা হয়তো লিখতে মানে লেখা হয় না, এটা তোমরা কনফিউজ হয়ে যাবে, এই জন্য আমরা লিখি নাই। উপমহাদেশের যদি বলা হয় উপমহাদেশের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরি। ভালো করে বোঝো। আর যদি বলা হয় উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবেক। আই রিপিট ইট অ্যাগেইন, উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি। উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে ভাইয়া কুতুবউদ্দিন আইবেক। বোঝা গেছে? ভারতের মুসলমান যুদ্ধের মধ্যে সর্বপ্রথম মুদ্রা চালু করেন কে? ইলতুৎমিশ। 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 তাহলে মুদ্রা বললে হবে কি আনসার? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। 5 নাম্বার দেখো লেখা আছে দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারীকে? সুলতানা রাজিয়া। সব মেয়েরা কমেন্টস করবা, সুলতানা রাজিয়া। কমেন্টস করো, দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারীকে? সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারীকে বলো ভাইয়া? সুলতানা রাজিয়া। ঠিক আছে, এখন দেখো ভাইয়া পানিপথের অনেকগুলো যুদ্ধ হয়, আমরা ম্যানুয়ালি পড়াবো, এরপরে লাস্ট একটা ছক করে দেখাই দিব পানিপথের যুদ্ধগুলো কিভাবে হয়। খেয়াল করো, পানিপথ এটা হচ্ছে দিল্লির একটা জায়গার
দিল্লির বেশি একটা দূরে না, দিল্লির অদূরে হরিয়ানা নামক একটা অঞ্চলের একটা জায়গার নাম হচ্ছে পানিপথ। ব্যাপারটা এরকম না যে তার পাশে অনেক পানি, হ্যাঁ নদী অবশ্যই আছে, কিন্তু ব্যাপারটা এরকম না পানিপথ মানে হচ্ছে পানির মধ্যে যুদ্ধ, এটা জায়গার নামে হচ্ছে পানিপথ, তার পাশে নদীও আছে, যুদ্ধটা এমনি যুদ্ধক্ষেত্রেই হয়। তাহলে এই যে প্রথমে আসি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, ভাইয়া ডেট লাগবে না, বাট আমার লাগবে সালটা লাগবে 1526। তাহলে আবারও সবাই কমেন্টস করো, পানিপথের প্রথম যুদ্ধে সাল কমেন্টস করো 1526। ইতিহাস পড়তে গেলে দুই একটা সাল তোমার পড়তেই হবে, 1526। এবার আসি হচ্ছে ভারতের এই যে পানিপথের প্রথম যুদ্ধে কে কে অংশগ্রহণ করে? অংশগ্রহণ করে হচ্ছে ভাইয়া ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি, আর হচ্ছে সম্রাট বাবর, সম্রাট বাবর। জয়লাভ করে কে? অবশ্যই মুঘল বংশ, ফেভারিট বংশ, সবল নিয়ে আমরা যেটাকে বাবর যেতে। তাহলে প্রশ্ন হবে পানিপথের প্রথম যুদ্ধ কয় সালে হয়? 1526 সালে। কাদের কাদের মধ্যে হয়? দিল্লি সালতানাতের শেষ যে সম্রাট ছিল, দেশের সুলতান ছিল ইব্রাহিম লোদি এবং সম্রাট বাবরের মাঝে, এবং জয়লাভ করেন কে? পানিপথের প্রথম যে জয়লাভ করেন কে? বাবর। তাহলে এভাবেই যখন বাবর জয়লাভ করে উপমহাদেশে শুরু হয় কি বলতো ভাইয়া? উপমহাদেশে শুরু হচ্ছে মুঘল বংশ। মুঘলটা একটু পরে আমরা পড়ছি। এখন আসি হচ্ছে লেখা আছে ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? আমির খসরু, আমির খসরু। অনেক সময় ভারতকে বলা হয় হিন্দ, অনেক সময় প্রশ্নটা এভাবে আসে কাকে বলা হয়? তুত ই হিন্দ। কি বললাম? তুত ই হিন্দ। ভালো করে বোঝো, ভারতের তোতা পাখি, ভারত হচ্ছে হিন্দ, তোতা পাখিকে বলা হয় হিন্দিতে তুত। তাহলে তুত ই হিন্দ মানে হিন্দের তোতা পাখি, মানে ভারতের তোতা পাখি কে ভাইয়া? আমির খসরু। সবাই কমেন্টস করো, ভারতের তোতা পাখিকে বলো তো ভাইয়া আমির খসরু। ঠিক আছে। মসজিদের সবচেয়ে বড় যুগ মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ আমরা জানি। মুসলিম সেনাপতি দাক্ষিণাত্য জয় করেন মালিক কাফুর। ওই যে পদ্মাবত সিনেমাতে দেখছি আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি থাকে? মালিক কাফুর। এই দক্ষিণাত্য জয় করেন। তাহলে আপনি এখানে সামারি করেন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। ঠান্ডা মাথায় বলেন, উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। সর্বপ্রথম মুদ্রা হচ্ছে ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনের প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে কবে হয়? 1526। কার মধ্যে হয়? ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে, যে দেখে বাবর। তখন আস্তে আস্তে মুঘল বংশ শুরু হয়। তুত ই হিন্দ বা ভারতের তোতা পাখি বলে আগে বলো ভাইয়া আমির খসরু কে। ঠিক আছে। চলে আসে হচ্ছে এরপরে ভাইয়া বাংলায় স্বাধীন সুলতানি যুগ। যখন দিল্লিতে চলতেছে সুলতানি আমল, বাংলাও কিন্তু চলতেছে সুলতানি আমল। তাহলে আমরা দিল্লি সালতানাত পড়ছি, এবার হচ্ছে আমরা বাংলা সালতানাত পড়ি। দেখি ভাই তোমরা কমেন্টস করছো কিনা? কমেন্টস না করলে কেমনে কি হবে? চলে আসে হচ্ছে এরপরে ভাইয়া যে টুট ই হিন্দ। আচ্ছা ঠিক আছে, ভালো। নুসরাত জাহান নিতু, তুতি হিন্দ, আমির খসরু। ঠিক আছে, থ্যাংক ইউ। রনি ইসলাম, কুতুবুদ্দিন আইবেক, ওকে। আমি সেটা হচ্ছে সুস্মিতা কর্মকার হচ্ছে আমির খসরু, তুতি হিন্দ। হৃদয় হালদার আমির খসরু, সবই ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। এখন চলে আসি হচ্ছে যে এরপরে আমরা আসি হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি যুগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে 100% ম্যাট। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। ঠান্ডা মাথায় বোঝো ভাই, যদি বলি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন কে? কুতুবুদ্দিন আইবেক। যদি বলি বাংলায় প্রথম সুলতানি আমল শাসন করেন কে, শুরু করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। আমি আবার রিপিট করি, দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছেন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, দিল্লির সুলতানি ব্যাপার স্যাপার। আর বাংলার সুলতানি ব্যাপার স্যাপার সূচনা করেছেন হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ। এটা খুবই ইম্পর্টেন্ট যে ইবনে বতুতার বাংলা আগমনের সময় সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। খুবই ইম্পর্টেন্ট যে ইবনে বতুতা কার শাসনামলে বাংলাতে আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফখরুদ্দিন মুবারক শাহ। যখন ছোটবেলাটা পড়তাম আমি প্রায় ভুলতাম, তখন আমি এভাবে পড়তাম, দেখো ইবনে বতুতা আছে না, মনে থাকতো না যে কোন শাসন, এত শাসন, ইন্ডিয়াস শাহ, অমুক শাহ, তমুক শাহ, ফখরুদ্দিন শাহ, থাকতো না কিছু মনে। তখন বাধ্য হয়ে একদিন, আল্লাহ দিলে গজব না পড়ুক, নাম চেঞ্জ করে পড়লাম যে ইবনে বতুতা। না, নামটা ভালো লাগতেছে না, আমি পড়তাম ইবনে ফতুতা। কি বললাম? ইবনে ফতুতা। তাহলে ইবনে ফতুতা, ফতে কি দেখো তো? ফখরুদ্দিন মুবারক শাহ। ভাই মনে থাকে না, কি করবো, কিছু করার নাই। তাহলে ইবনে ফতুতা, ফতে হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে ইবনে ফতুতা, ফখরুদ্দিন মুবারক শাহ। মনে থাকবে, যেটা মনে থাকে তো কমেন্টস করো সবাই। ইবনে বতুতা কার আমলে? ইবনে বতুতা বললে মাথায় নামে ইবনে ফতুতা, তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ। কমেন্ট শুধুমাত্র ফখরুদ্দিন টার্মটা ইউজ করো, দেখো ফখরুদ্দিন। তাহলে আবার বলি, ইবনে ফতুতা বা ইবনে বতুতা ফখরুদ্দিনের সময় আলটিমেটলি আমার হচ্ছে বাংলাতে আসছে। এখন আসি, সেটা হচ্ছে ইবনে বতুতা, তাকে সে যখন বাংলায় আসতেন, বাংলার আবহাওয়া দেখে
তার খুব একটা ভালো লাগলো না। এই বাংলাদেশে বেশি, তারা তো আরবের লোক, তাদের ওখানে গরম টরম বেশি, কিন্তু বাংলাদেশে আবার এক্সেস বৃষ্টি। এখন তো বৃষ্টি একটু কম হয়, তখন মাটি কাটার বৃষ্টি বেশি হতো, অনেক বৃষ্টি মিষ্টি হইতো, শীতও বেশি পড়তো। তা খুব একটা বেশি ইবনে বতুতার বাংলাদেশের যে এই আবহাওয়া খুব একটা ভালো লাগলো না। তখন হচ্ছে সে নাম দিল, বাংলাকে সে নাম দিয়েছিলেন দোজক ইপুর আজ নিয়ামত, বা প্রাচুর্যপূর্ণ নরক। মানে অনেক কিছুই আছে কিন্তু আবহাওয়া নরকের মতো, ঠিক আছে। তাহলে এটা অনেক সময় আসে, বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেছেন কে ভাইয়া? ইবনে বতুতা। এখন এটা ইম্পর্টেন্ট যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন ইলিয়াস শাহ। অনেক সময় বলে যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, মানে আমরা যে বাঙালি, বাংলাদেশি না কিন্তু, আমরা যে বাঙালি, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এটা কিন্তু ইলিয়াস শাহের সময় প্রথমে হচ্ছে, এটা দেখা যায়। কথা বোঝা গেছে? তাহলে এ কারণেই মানে ইলিয়াস শাহ সর্বপ্রথম এসে আমাদের ব্যাপারটাকে বুঝতে শেখা যায়, ভাই আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, তাহলে আমাদের মধ্যে বাঙালি একটা সত্তা জাগাইতে হবে। তা এজন্য যে আমাদের অঞ্চলটা মানে ইলিয়াস শাহের শাসনকৃত অঞ্চলকে বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। কার সময়? এই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। ভাই রিক্যাপ করেন যে যদি বলি দিল্লি সালতানাত কুতুবউদ্দিন আইবেক, যদি বলি হচ্ছে বাংলায় সুলতান ইজুক, এটা ফখরুদ্দিন মোবারক শাহ। ইবনে ইবনে বতুতা পড়বো কি? ইবনে ফতুতা। তাহলে ইবনে ফতুতা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। কমেন্টস করো সবাই যে কে বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেছেন। কমেন্টস করো কে বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? ইবনে বতুতা, ঠিক আছে। এরপরে সমগ্র বাংলার অধিপতি কে ছিলেন ভাইয়া? ইলিয়াস শাহ। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ কে তৈরি করে? ইলিয়াস শাহ। সমগ্র অঞ্চল বাংলা নামে পরিচিত নামে ভাই ইলিয়াস শাহ। কথা বোঝা গেছে? চলে আসি হচ্ছে এরপরে নেক্সট আমরা টার্মে আস্তে আস্তে আসবে। চলে আসি হচ্ছে বাংলার শেষ স্বাধীন সুলতান। এটাও ট্রিপল স্টার, 100% ম্যাট। বাংলার শেষ স্বাধীন সুলতান, খেয়াল করো খুব ইম্পর্টেন্ট। যদি বলি ভাইয়া দিল্লি সালতানাতের শেষ স্বাধীন সুলতান কে ছিল? মনে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে? ইব্রাহিম লোদি আর বাবর। লোদি কোন বংশের? দিল্লি সুলতানি বংশের। বাবর কোন বংশের? মুঘল বংশের। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, দিল্লি সালতানাতের শেষ শাসনকর্তা ইব্রাহিম লোদি। এবার জানলাম, ঠিক আছে, যে বাংলায় সুলতানি আমলের প্রথম শাসনকর্তা বা প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ, ইবনে বতুতা যার আমলে আসছিল। আর বাংলার শেষ স্বাধীন সুলতান সে হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ট্রিপল স্টার। কমেন্টস করো বাংলার শেষ স্বাধীন সুলতানকে বলো ভাইয়া গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। যদি বলি বাংলার শেষ হিন্দু রাজার নাম কি? লক্ষণ সেন। বাংলার শেষ স্বাধীন সুলতানের নাম কি? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, লেখা আছে, এই টার্মটা একটু দেখে রাখো। সেটা হচ্ছে যে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ আবার অনেক কিছু প্রেমিক ছিলেন। তিনি পারস্যের কবি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে এটা প্রশ্ন মাঝে মধ্যে কোচিং পরীক্ষায় দেয়, কে প্রখ্যাত কবি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণ জানায়? ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। এরপরে এই 16 নম্বরও ট্রিপল স্টার। এই সুলতানি বংশের আরেকজন শাসনকর্তা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে আলাউদ্দিন হোসেন শাহের নামটা কেন ইম্পর্টেন্ট? মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয় কোনটাকে? আলাউদ্দিন হোসেন শাহকে। স্বর্ণযুগ কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, ভারতবর্ষের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। কারণ এই সময় অনেক চিত্রকলার উন্নতি হয় বা সংস্কৃতির উন্নতি হয়। তাহলে গুপ্ত যুগ ছিল স্বর্ণযুগ, ওটা ছিল পুরো ভারতবর্ষের। যদি বলা হয় যে বঙ্গের মুসলমান শাসনের স্বর্ণযুগ কোনটা, তখন হবে আলাউদ্দিন হোসেন শাহ। রিক্যাপ করেন ভাইয়া সুলতানি আমল। সুলতানি আমলের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ, যার আমলে ইবনে ফতুতা বাংলায় আসছিল। কথা বোঝা গেছে? সুলতানি আমলের শেষ সুলতানি আমলে যদি বলি যে বাঙ্গালা নামকরণ করেছিলেন কে? ইলিয়াস শাহ। কে বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিলেন? ইলিয়াস শাহ। কে শেষ সুলতান সুলতানি বংশের? বাংলায় বললে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনি কিন্তু কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর যদি বলা হয় মানে মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়, তাকে ভাইয়া আলাউদ্দিন হোসেন শাহ। সবাই কমেন্টস করো যে স্বর্ণযুগ, কমেন্টস করো আলাউদ্দিন হোসেন শাহ। স্বর্ণযুগ বললে আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে এবারে আমরা উপমহাদেশে বাংলায় এবং মুসলমান প্রতিষ্ঠা সামারি করি। আগে পড়াইছি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কবে? সালগুলো একটু পড়ে রাখতে হবে। কটা সাল? মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে 712 সালে। বখতিয়ার খিলজি গৌড় জয় করেন হচ্ছে 1204 সালে। ওই যে বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে আক্রমণ করেন, লক্ষণ সেন পালিয়ে পিছনে দরজা দিয়ে নদিয়ায় চলে যায়। এরপর বাংলায় আস্তে আস্তে মুসলিম শাসন হয়। ঠিক আছে, এরপরে দিল্লির কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? ওই যে পদ্মাবত সিনেমার আলাউদ্দিন খিলজি, একটু পাগল টাইপের। ঠিক আছে, তাহলে আবার বলি মুহাম্মদ বিন কাসিম 712 সাল।
বখতিয়ার খলজি 1204 সাল, আর আমি রাষ্ট্র ঘোষণা করেন কে? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টস করো বখতিয়ার খলজি গৌড় জয় করেন কত সালে? এই সালটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো বিসিএস এ প্রায় 3বার আসছে, কত ইম্পর্টেন্ট ভাইয়া। বখতিয়ার খিলজি 1204 সালে আমাদের হচ্ছে এটা দখল করেন। ঠিক আছে, কমেন্টস দেখি ভাইয়া তুমি কমেন্টস করছো কিনা। দেখো ভাইয়া, যে ওকে 712 সালে স্বর্ণযুগ আলাউদ্দিন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, আলাউদ্দিন খিলজি। বখতিয়ার খিলজি আলাউদ্দিন খিলজি কিন্তু এক জিনিস না, আলাউদ্দিন খিলজি একজন, বখতিয়ার খিলজি আরেকজন। হৃদয় হালদার 1204, সানারা বেগম 1204, ওকে ফাইন। নরিন তাবাসসুম তিশা হচ্ছে 1204। ঠিক আছে, এখন চলে আসি হচ্ছে এরপরে যে পরিব্রাজকের বাংলায় আগমন। তাই এগুলো তো আমরা আগেই পড়াইছি, একটু সামারি করবো। খেয়াল করো ভাইয়া কি কি পড়তে হবে এখানে। দেখো লেখা আছে ড্র মেগাস্থেনিস, ভালো করে খেয়াল করো ভাইয়া। মেগাস্থেনিসে মেগা, গতে গ, তাহলে গ্রিসের। যদি বলা হয় যে প্রাচীন গ্রিসের কোন পর্যটক ভারতে আসছিলেন, গ্রিস বললে মেগাস্থেনিস। ঠিক আছে, কার আমলে আসছিল? প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত। আসলে মৌর্য শাসক দেওয়াটা ভুল, এটা একটু ঠিক করে দিতে হবে, গুপ্ত শাসক। হ্যাঁ, এটা গুপ্ত শাসক বলছিলাম ভাইয়া যে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে বললে ওটা মৌর্য বংশ, কিন্তু নামের শেষে কোনো মৌর্য নাই, তাহলে গুপ্ত আছে, গুপ্ত আছে, এটা কিন্তু ভাইয়া গুপ্ত শাসক। ঠিক আছে, তাহলে মেগাস্থেনিস বললে ভাইয়া গ্রিস। তিনি ইন্ডিকা নামক গ্রন্থ লেখেন। এবারে ফা হিয়েন, যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষে প্রথম চৈনিক তীর্থযাত্রীকে, ভাইয়া ফা হিয়েন এ আসছে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। প্রথম চন্দ্রগুপ্তের সময় কে আসছে? মেগাস্থেনিস। গতে হচ্ছে গ্রিস, ইন্ডিকা লিখছে কে? মেগাস্থেনিস। ফা হিয়েন এ হচ্ছে চৈনিক। এ কেমন ভাইয়া? চৈনিক মানে চীনা। কবে আসছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ঠিক আছে, কিন্তু আমার যেটা বেশি লাগবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইবনে বতুতা বা ইবনে ফতুতা যাই বলো। ঠিক আছে, এটা কিন্তু দেখো 44-এ কিন্তু আসছে প্রথম চৈনিক তীর্থযাত্রীকে ভাইয়া ফা হিয়েন। একটু কমেন্টস করো যে চৈনিক তীর্থযাত্রী, চৈনিক বললে আনসার কি বলো ভাইয়া? ফা হিয়েন, ফা হিয়েন। ঠিক আছে, এখন চলে আসে হচ্ছে ভাই এর পরেরটা, যে যদি বলি সেটা হচ্ছে যে এটা ফাহিয়েন ইবনে বতুতা মোটামুটি আমরা জানলাম। এখন আসি হচ্ছে ইবনে বতুতা, এখানে পড়তে হবে যে লেখো ইবনে বতুতা ভাই পড়ছি। ইবনে বতুতা বাংলাকে আশীর্বাদ পুষ্ট নরক বা নিয়ামতপূর্ণ নরক বলছেন আমরা জানি। এখন বলছি ইবনে বতুতা মানে ফতুতা, ফখরুদ্দিন মোবারক শাহ। একটু লিখে রাখো, হয়তো লেখা আছে, সেটা হচ্ছে যে আরেকজন হিউয়েনসাং, এটা পড়তে হবে হিউয়েনসাং। হিউয়েনসাং কার আমলে বাংলাতে আসেন? ঠিক আছে, হিউয়েনসাং পড়বা হতে হিউয়েনসাং, হতে হর্ষবর্ধন, হতে হিউয়েনসাং, হতে হর্ষবর্ধন। তাহলে এটা ইম্পর্টেন্ট, সবাই কমেন্টস করো। হিউয়েনসাং কার আমলে ভারতে আসেন ভাইয়া? হর্ষবর্ধন। কমেন্টস করো হিউয়েনসাং হচ্ছে হর্ষবর্ধন, হতে হিউয়েনসাং, হতে হর্ষবর্ধন। কমেন্টস করো, খুবই ইম্পর্টেন্ট। হিউয়েনসাং কার আমলে আসেন ভাইয়া? হর্ষবর্ধনের আমলে আসেন। চলে আসা হচ্ছে এরপরে আমাদের যা আছে, আমাদের ক্লাস প্রায় শেষ দিকে, আর বেশি করে আমরা নিব না, চিন্তা নাই কোনো। এবার আসে হচ্ছে মুঘল শাসন। মুঘল শাসন পড়লে মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে, খেয়াল করো ভাইয়া মুঘল শাসন একটু আছে হালকা পাতলা, কিন্তু শাসনটা কি বললাম যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। কি বললাম বলো? বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। খেয়াল করো ভাইয়া, এই বাবার মানে হচ্ছে সবাই আমরা জানি, বাবার মানে সম্রাট বাবর সিকোয়েন্স, হইলতে হচ্ছে হুমায়ুন। ঠিক আছে, এবারে আবার হচ্ছে আকবর, আবার কি? আকবর। জ্বর হচ্ছে জাহাঙ্গীর, জ্বরকে জাহাঙ্গীর, সব সম্রাট জাহাঙ্গীর। সারিল মানে হচ্ছে ভাইয়া মানে এলো, এটা কি? সম্রাট শাহজাহান। আর ঔষধে হচ্ছে আওরঙ্গজেব। এটা খুব একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। সবাই দিবো আমার সাথে বলো, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। ঠিক আছে, তাহলে বাবার মানে কি ভাইয়া? সম্রাট বাবর। হইল মানে কি ভাইয়া? সম্রাট হুমায়ুন। ঠিক আছে, আবার মানে কি? আকবর। জ্বর মানে কি? জাহাঙ্গীর। সারিল মানে কি বলো? সারিল মানে হচ্ছে ভাইয়া শাহজাহান। ঔষধ মানে কি বলো ভাইয়া? আওরঙ্গজেব। কথা বুঝতে পারছো ভাইয়া? এখন তুমি হচ্ছে ভাই একটা মুঘল শাসন। তাহলে আসি, ওই যে বলছিলাম ভাইয়া পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে হচ্ছে ভাইয়া? ইব্রাহিম লোদি আর সম্রাট বাবরের সাথে। কত সালে দেখো তো? 1526 সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়। 1526 সালে। সবাই কমেন্টস করো, মুঘল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা পায় ভাইয়া? 1526 সালে। সরি, এখন চলে আসি হচ্ছে এবার সম্রাট বাবর। হ্যাঁ, এই বাবর কিন্তু ওই বাবর না। ঠিক আছে, আমাদের কিন্তু এই বাবর কিন্তু ওই লুৎফুজ্জামান বাবর না। ওই যে আসলে লুৎফুজ্জামান বাবরকে চেনো না, যে বলে উই আর ভেরি ওপেন, উই আর ভেরি ওপেন, শত্রুকে আইডেন্টিফাইড, শত্রু নিডস টু বি আইডেন্টিফাইড, উই আর লুকিং ফর শত্রুজ, উই আর লুকিং ফর শত্রুজ, উই আর লুকিং ফর শত্রু, উই আর ভেরি ওপেন, উই আর ভেরি ওপেন। ওই বাবর না কিন্তু। আবার এই বাবর কিন্তু পাকিস্তানের প্লেয়ার বাবর আজমও না। এই বাবর কিন্তু আলটিমেটলি কোনো বলতো ভাইয়া, এই বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যার পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, প্রথমবারের মতো
মানে গোলা বারুদ ব্যবহার করা হয় কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধে। একটু ভাই যুদ্ধের কাহিনীটা বলেন। পানিপথের প্রথম যুদ্ধ হয় হচ্ছে ওই যে বললাম দিল্লির অদূরে হরিয়ানা নামক অঞ্চলে, ঠিক আছে। এখানে হয় কি যে ইব্রাহিম লোদি প্রায় 5 দিন ধরে সৈন্য নিয়ে অবস্থান করেন, বাবুরও নদীর ওই পারে সৈন্য নিয়ে অবস্থান করেন, ঠিক আছে। বাবর আক্রমণে যাচ্ছিল না, ইব্রাহিম লোদি আক্রমণে যাচ্ছিল না। পরে বাবর কি করে, নদীর উপার থেকে প্রথম কামানের গোলাগুলির আওয়াজ সে হচ্ছে চালায় দেয়, ঠিক আছে। ভালো খেলা করো ভাইয়া, আগে কিন্তু কখনো ভারতবর্ষের যুদ্ধে কামান ব্যবহার করা হয় নাই, কামানের শব্দের সাথে কেউ অভ্যস্ত ছিল না। এজন্য পরে কি হয়েছে, পরে আলটিমেটলি হয়েছে যে এই আগ্নেয়াস্ত্রর আওয়াজ শুনে, গোলাবারুদের আওয়াজ শুনে ওই যে ইব্রাহিম লোদির হাতি ঘোড়া পিছন দিকে উল্টা পড়া শুরু করছে, মানে সবাই পাগল হয়ে গেছে, হাতি ঘোড়া লাফ মারছে, সৈন্য হাতি ঘোড়ার পিষ্টে পড়ে অটো মরে গেছে। কথা বোঝা গেছে? কারণ তখন কিন্তু মানুষ কামান জানতো না। এই কামান বা আগ্নেয়াস্ত্রের ব্যবহারই কিন্তু আমাদের শিখাইছে হচ্ছে কে, সম্রাট বাবর। কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধে, ঠিক আছে। এখন একটু পড়ি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, সংক্ষেপে বলে টি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কি করছে ভাইয়া? শেরশাহ নির্মাণ করছে। কাবুলিয়ত এবং পাট্টা এরপর থেকে ভাইয়া শেরশাহ, মানে শেরশাহ সম্রাট বাবরের একজন তোমার সেনাপতি ছিল। সবাই কমেন্টস করো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতাকে ভাইয়া শেরশাহ। ও শিট, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নিরাপত্তাকে বলো ভাইয়া শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রবক্তাকে, সেটা হচ্ছে শেরশাহ। ওকে, ঠিক আছে, ফাইন। এবার চলে আসি হচ্ছে আমরা শেরশাহ। এবার আমরা মোটামুটি বাবর শেষ বলছি, বাবার হইল আবার জ্বর। তাহলে হইল তো কি বলা হয়? হইল তো হচ্ছে ভাইয়া হুমায়ুন। তাহলে বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা দেন কে? বলা ভাইয়া সম্রাট হুমায়ুন। দেখো বিসিএস 10 বিসিএস এর প্রশ্ন, কোন সম্রাট, প্রশ্ন আসে কোন সম্রাট বাংলাকে জান্নাতাবাদ মানে জান্নাত মানে স্বর্গের সাথে তুলনা করেছেন? হচ্ছে সম্রাট হুমায়ুন, ঠিক আছে, একটু পড়ে ফেলবা। তবে চলে আসি হচ্ছে এরপরে, যদি প্রশ্ন করা হয় যে মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া সম্রাট আকবর। কিভাবে অ্যান্সার বলা ভাই? অ্যান্সার হবে সম্রাট আকবর। হ্যাঁ, এখন আসি হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কবে? ভাই প্রথম যুদ্ধ ছিল 1526, ইব্রাহিম লোদি আর বাবর। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে ভাইয়া 1556, হচ্ছে আকবরের সেনাপতি বৈরাম খান এবং হিমুর মধ্যে। কার সাথে হয়েছে এতটা মনে রাখার দরকার নেই, খালি এতটুকু মনে রাখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 সালে। তাহলে কে জেতে? সেখানে আকবরের সেনাপতি বৈরাম খান জিতে যায়, হিমু হেরে যায়। এখন সম্রাট আকবর সে খুবই মুসলিম ধর্মের হলেও তার সব ধর্মের প্রতি একটা শ্রদ্ধা ছিল। যোধা আকবর সিনেমা দেখলে বুঝতে পারবা। তে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে একটা জগা খিচুড়ি ধর্ম বলি বা ভালো উদ্দেশ্যে বলি, একটা ধর্ম পুরোত্যাগ করেছিল। তাহলে ধর্মের নাম কি? দিন ই ইলাহি। এই দিন ই ইলাহির প্রবর্তন কে করেছেন? সম্রাট আকবর। মাত্র 18 জন অনুসারী ছিল। এই ধর্ম সম্বন্ধে সবাই খুব একটা বেশি ইন্টারেস্টেড হয় নাই। দিন ই ইলাহি এই প্রবর্তন কে করেছেন? সম্রাট আকবর। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে বলো ভাইয়া সম্রাট আকবর। তাহলে সবাই কমেন্টস করো, দিন ই ইলাহির প্রবর্তন করেন কে? আকবর। দিন ই ইলাহির প্রবর্তন করেন কে বলো ভাইয়া? আকবর। কমেন্টস করো। এখন একটু আকবরদের যারা সভাসদ ছিল সেখানে নবরত্ন ছিল, মানে 9 জন ভালো ভালো জ্ঞানী লোকের সমন্বয়ে আমাদের আকবরের রাজসভা ছিল পরিপূর্ণ। তার মধ্যে একজন ছিল কৌতুককারী, ঠিক আছে, বীরবল। যত কৌতুকে যত থিওরি সব কিন্তু বীরবল দিয়েছিলেন, ঠিক আছে। আমাদের সম্রাট আকবর কিন্তু বাংলা চাষের সুবিধার জন্য নক্ষত্র দেখে বাংলা সন প্রবর্তন করেছিলেন। তাহলে সম্রাট আকবর কিন্তু বাংলা সন প্রবর্তন করেছিলেন। সবাই কমেন্টস করো যে সম্রাট আকবর কোন সন প্রবর্তন করেছিলেন? আনসার হবে হচ্ছে বাংলা সন। ভালো করে বোঝো ভাইয়া, বুলবুল ই হিন্দ মানে ভারতবর্ষের বুলবুল পাখি কে ছিল ভাইয়া? তানসেন। খুবই কিন্তু ঘোলায়, ভালো করে বোঝো। যদি বলি তুত ই হিন্দ, অ্যান্সার হবে আমির খসরু। যদি বলি বুলবুল ই হিন্দ, অ্যান্সার হবে তানসেন। কি বললাম? তুত ই হিন্দ, অ্যান্সার হবে আমির খসরু। যদি বলি বুলবুল ই হিন্দ, অ্যান্সার হবে হচ্ছে তানসেন, ঠিক আছে। এরপরে আকবরের রাজস্ব মন্ত্রী ভাইয়া কে ছিলেন? দেখো তো, টোডরমল। কেমন নাম ভাইয়া? টোডরমল। তাহলে বীরবল টোডরমল। টোডরমলের মানে টোডরমল হচ্ছে রাজস্ব মন্ত্রী। তুত ই হিন্দ এটা হচ্ছে আমির খসরু, আর বুলবুল ই হিন্দ হচ্ছে তানসেন। জানো না ঘোলায়। তাহলে কমেন্টস করো সবাই। আগে তো কমেন্ট করছো তুতি হিন্দ, এখন কমেন্টস করো বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। তানসেন গায় না দে রে না, তানসেনের গান, ঠিক আছে। আবার বলি, এবার হচ্ছে বাংলাদেশে 12 ভূঁইয়ার অভ্যুত্থান করে যার শাসন আমলে, হ্যাঁ 12 ভূঁইয়া সম্রাট আকবরের শাসন আমলে হচ্ছে আমাদের প্রথমে আসে 12 ভূঁইয়া, ঠিক আছে। ওই যে বললাম বাংলা সন বললেই আকবরকে বুঝি। বাংলা নববর্ষ 1লা বৈশাখ চালু করেছেন কে ভাইয়া? সম্রাট আকবর, ঠিক আছে। এখন চলে আসি
হচ্ছে এরপরে দেখো কি লেখা আছে, আমাদের টপিক প্রায় শেষের দিকে। সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সবার প্রথম ফার্সি ভাষা চালু করেন কে? সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, এর থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই যে ইংরেজরা এসে আমাদের 200 বছর শাসন করে গেছে, এই ইংরেজরা প্রথম কাকে ভুলায় ভালায় বাণিজ্য কুঠি স্থাপন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার আমলে সর্বপ্রথম কুঠি স্থাপন করেন? অ্যান্সার হবে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। তাহলে ফার্সি ভাষা প্রবর্তন করেন সম্রাট জাহাঙ্গীর, আর বাণিজ্য কুঠি স্থাপন করেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। কথা বুঝতে পারছো? এখন চলে হচ্ছে পরে সম্রাট শাহজাহান, সেই প্রেমের শাহজাহান। ঠিক আছে, যে তার জন্য গর্ব আমি এক প্রেমের তাজমহল। তাহলে খেয়াল করো ভাইয়া, আগ্রার তাজমহল কি করছে নির্মাণ? বলো ভাইয়া, সম্রাট শাহজাহান। আমরা সবাই কম বেশি জানি তাজমহল কোথায় অবস্থিত? আগ্রার যমুনা নদীর তীরে। শাহজাহান অনেক কিছু বানাতেন, এই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স, এটা হচ্ছে সম্রাট শাহজাহান। কমেন্টস করো যে সম্রাট শাহজাহানের উপাধি কি? দেখো তো ভাইয়া, কমেন্টস করো প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স। এরপর আস্তে আস্তে শাহজাহানের আসার পরে ঔরঙ্গজেব আসে, আসার পরে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। ক্ষয় হওয়ার পরে কি তৈরি হয় আলটিমেটলি? দেখো, এই যে পারস্যের নাদির শাহ ময়ূর সিংহাসনটা লুণ্ঠন করেন। তাহলে প্রশ্ন, ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে? প্রিন্স অফ বিল্ডার্স সম্রাট শাহজাহান। আর এই ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন কে? এই সেই পারস্যের সম্রাট নাদির শাহ। তাহলে কি বললাম? ময়ূর সিংহাসন নির্মাণ করেন হচ্ছে সম্রাট শাহজাহান, ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন পারস্যের সম্রাট নাদির শাহ 1739 সালে। এবার চলে আসি হচ্ছে আমরা আওরঙ্গজেব। আওরঙ্গজেবের শাসন আমলে বাংলা স্বাধীনতা কে ছিলেন? শায়েস্তা খান। পুরো রাখবা যে আওরঙ্গজেবের শাসন আমলে বাংলা স্বাধীনতা কে ছিলেন? ভাইয়া শায়েস্তা খান। সর্বশেষ মুঘল সম্রাট, হ্যাঁ, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, লেখা আছে যে কোন মুঘল সম্রাট রেঙ্গুনে নির্বাসিত হয়? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায়? রেঙ্গুনে, মানে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, মানে রেঙ্গুন। তাহলে আবার বলি, সেটা হচ্ছে সর্বশেষ মুঘল সম্রাটকে। ওই বাবার হইল আভার জ্বর, সারিল ঔষধে, ওতে আওরঙ্গজেব, মানে প্রভাবশালী 7 জন মুঘলের নাম। প্রভাবশালী, তারা প্রভাবশালী। কথা বুঝতে পারছো? যদি বলা হয় সর্বশেষ মুঘল সম্রাটকে, সে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এ তো প্রভাবশালী না। প্রভাবশালী হলে তো একে তো ইংরেজরা নির্বাসনে পাঠাতে পারতো না ভাইয়া। তাহলে এ প্রভাবশালী না, বাট এ সর্বশেষ মুঘল সম্রাটকে, দ্বিতীয় বাহাদুর শাহ। সবাই কমেন্টস করো দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায়? কমেন্টস করো রেঙ্গুন। কমেন্টস করো ভাইয়া রেঙ্গুন। তাহলে ভাইয়া এবার আসি হচ্ছে পানিপথের যুদ্ধ। প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। দেখি ভাইয়া তোমরা কেমন কি করতেছো কমেন্টস। আলটিমেটলি দেখি যে ভাইয়া, ওকে, বাহাদুর শাহ, সুরমা আক্তার বাহাদুর শাহ, তৃষ্ণা মুখার্জি, শাহজাহান, মিথিলা মেজামিন সান্তাস, এখন আছে রেঙ্গুন। ওকে, সুরমা আক্তার রেঙ্গুন, তানজিম রহমান সৃষ্টি রেঙ্গুন, সামিরা সুলতানা রেঙ্গুন, সুজাত ভাইয়া, ওকে, রেঙ্গুন। ঠিক আছে ভাইয়া, এখন গান শোনান না? গান শোনা যাবে না, ক্লাস প্রায় শেষ দিকে। আর গান শোনালে পাবলিক প্লেসে মান সম্মান থাকবে না, আমি গান জানি না। ঠিক আছে, আচ্ছা চলে আসি হচ্ছে এরপরে পানিপথের যুদ্ধ। খেয়াল করে দেখো ভাইয়া, পানিপথের যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ ভাইয়া পড়াইছেন বাবর ও ইব্রাহিম লোধি। কত সাল? 1526 সাল। ইব্রাহিম লোধি পরাজিত নিহত হয়, বাবর জেতে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটা ছিল হচ্ছে 1556 সাল, আফগান নেতা হিমু আর বৈরাম খানের সাথে। এখানে আকবর দিল্লি অধিকার করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ, বলে রাখি, আহমদ শাহ আবদালি মারাঠা, 1761 সাল, মারাঠারা হেরে যায়। তাহলে আবার বলি, পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। 1526, 1556, 1761, 1526, 1556, 1761। এবার আসি মুঘল আমলের কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য ছিল, বিভিন্ন সময় নির্মিত কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য মুঘল আমলে ছিল। কেমন স্থাপত্য? খেয়াল করি ভাইয়া, কি লেখা আছে? লেখা দেখা ভাই, শায়েস্তা খান লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট। লালবাগ কেল্লা খুবই ইম্পর্টেন্ট। ছোট কাটরা সামথিং, ভালো করে খেয়াল করো ভাইয়া, যেটা হবে ঘোলায়। শাহ সুজা বড় কাটরা, শায়েস্তা খান হচ্ছে ছোট কাটরা। খুব ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু বিসিএস এ আসছে। তবে কেমনে মনে রাখবো? ভালো করে বোঝো ভাইয়া। শাহ সুজা ছিল শাহজাহানের 4 জন ছেলে। শাহজাহানের ছেলে কয়জন? 4 জন। সুজা, দারা, আওরঙ্গজেব। কথা বুঝতে পারছো? এই 4 জনের মধ্যে আলটিমেটলি আওরঙ্গজেব সম্রাট হন। তাহলে এই 4 ভাইয়ের মধ্যে শাহজাহানের একজন ছেলের নাম কি? শাহ সুজা। তাহলে শাহ সুজা কি ছিলেন? সম্রাটের ছেলে, সম্রাট পুত্র, রাজপুত্র। সে কত বড় মানুষ না? তাহলে সেহেতু শাহ সুজা বড় মানুষ, তাই বড় কাটরা, রাজার ছেলে, বড় মানুষ, বড় কাটরা। আর শায়েস্তা খান ছিলেন একজন সিম্পল সেনাপতি, এই জন্য সে কি হবে? ছোট কাটরা। প্রায় সবাই কিন্তু ভুল করে।
করে? তো সবাই কমেন্টস করো শাহ সুজা বড় কাটরা, শায়েস্তা খান ছোট কাটরা। তাহলে সবাই কমেন্টস করো শাহ সুজা কোন কাটরা? বলো ভাই, সবাই কমেন্টস করো বড় কাটরা। কমেন্টস করো শাহ সুজা কোন কাটরা? বড় কাটরা, কারণ রাজার ছেলে, রাজপুত্র, এজন্য বড় কাটরা। শায়েস্তা খান ছোট, মানে অতটা বড় সেনাপতি না, জন্য ছোট কাটরা। এটা বেশি আসে লালবাগ কেল্লা কার তৈরি করা? শায়েস্তা খান। পুরান ঢাকায় গেলে সবাই সলিমুল্লাহ গেলে যখন পড়তে যায় তখন সবাই দিনে রাত এই বিকালবেলা লালবাগ কেল্লায় ঘুরতে যায়। এটাও কিন্তু শায়েস্তা খানের একটা ব্যাপার স্যাপার। ঢাকা গেট কে করছে নির্মাণ? ভাইয়া মীর জুমলা। মীর জুমলা। ঢাকা গেট কে বলো ভাইয়া? মীর জুমলা। ভাইয়া পড়াইছেন জিটি রোড কে বলো ভাইয়া? শেরশাহ। জিটি রোড কে করছে বলো ভাইয়া? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ। সম্রাট শাহজাহান লাল কেল্লা, ভালো করে বোঝো ভাইয়া, লাল বাগ কেল্লা কিন্তু শায়েস্তা খান, লাল কেল্লা কিন্তু শাহজাহান। আবার রিপিট করি ভাইয়া, লাল বাগ কেল্লা কিন্তু শায়েস্তা খান, শুধু লাল কেল্লা কি ভাইয়া? সম্রাট শাহজাহান। তাজমহল বানাইছে সম্রাট শাহজাহান, আমরা পড়ছি একটু আগে। ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহান বানাইছে, তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। কিন্তু ময়ূর সিংহাসন 1739 সালে নাদির শাহ চোরের মতো লুণ্ঠন করে নিয়ে চলে গেছে, জোরজার মুলুক তার। ঠিক আছে, এটা কিন্তু বেশি আসছে ভাইয়া। ঢাকা গেট 42 বিসিএস প্রশ্ন কিন্তু শ্যাম বেতা সোনার প্রশ্ন, যেটা হচ্ছে ভাইয়া মীর জুমলা। তাহলে ভাই এখানে রিক্যাপ করেন, খেয়াল করো রিক্যাপটা কি, সেটা হচ্ছে শায়েস্তা খান, শাহ সুজা, মীর জুমলা। ঠিক আছে, ঠান্ডা মাথায় পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে ভাইয়া। কেমন? খেয়াল করো যে ঠান্ডা মাথায় বলি যে শায়েস্তা খান, প্রথমে আবার আসি, শায়েস্তা খান লালবাগ কেল্লা, সম্রাট শাহজাহান লাল কেল্লা। বুঝা গেছে? লালবাগ কেল্লা ঢাকায়, লাল কেল্লা দিল্লি। লাল কেল্লার ইংরেজি হচ্ছে রেড ফোর্ট, রেড ফোর্ট হচ্ছে দিল্লি। ঠিক আছে, শাহ সুজা রাজার ছেলে, রাজপুত্র, তাই বড় কাটরা, বড় লোক, বড় কাটরা। শায়েস্তা খান একটু ছোট লোক, মানে ছোট লোক মানে ছোট মানুষ, সে হচ্ছে ছোট কাটরা। তাহলে লালবাগ কেল্লা শায়েস্তা খান, লাল কেল্লা সম্রাট শাহজাহান, ছোট কাটরা শায়েস্তা খান, বড় কাটরা শাহ সুজা। ঠিক আছে, ঢাকা গেট হচ্ছে মীর জুমলা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হচ্ছে শের শাহ। ঠান্ডা মাথায় পড়তে হবে। তো সবাই কমেন্টস করে জানাও যে লাল কেল্লা কে আবিষ্কার, মানে কে বানাইছে? লাল কেল্লা, নট লালবাগ কেল্লা। লালবাগ কেল্লাকে, লাল কেল্লাকে একটু কমেন্টস করে জানাও। চলে এসে হচ্ছে বাংলায় সুবাদারগণ। সুবাদার কি পড়বো? এখানে হচ্ছে দেখো ইসলাম খান রয়েছে, এবার হচ্ছে শায়েস্তা খান রয়েছে। তাহলে ইসলাম খান একটু পড়তে হবে কম বেশি। ইসলাম খান কার আমলে? সম্রাট জাহাঙ্গীরের আমলে। সে কি ছিল ভাইয়া? সে হচ্ছে 12 ভূঁইয়াদের দমন করে। তাহলে 12 ভূঁইয়াদের দমন করেন কে? ইসলাম খাঁ। ইম্পর্টেন্ট, 12 ভূঁইয়া দমন করেন ভাইয়া ইসলাম খাঁ। এটা বেশি ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু বিসিএস এ আসছে। দেখো ভাইয়া, ঢাকায় রাজধানী স্থাপন করেন কে? প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে সর্বপ্রথম 1610 সালে ঢাকায় রাজধানী কে বানায়? বলো ভাইয়া? ইসলাম খাঁ। কে বানায়? ইসলাম খাঁ। ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করেন কে? ইসলাম খাঁ। ঠিক আছে, ধোলাই খাল করণ করেন কে? এই যে 36তম বিসিএস, সেটা হচ্ছে ভাইয়া ইসলাম খান। নৌকাবাদ চালনা করেন কে? ইসলাম খান। কারণ ইসলাম খান হচ্ছে আমার 100%, এটা হচ্ছে পড়তে হবে। আবার বলি, 12 ভূঁইয়া দমন করেন কে? ইসলাম খাঁ। ঢাকায় রাজধানী স্থাপন করেন কে? ইসলাম খাঁ। ঢাকায় রাজধানী স্থাপন করেন বলো ভাইয়া? ইসলাম খাঁ। ধোলাই খাল খনন করেন কে? ইসলাম খাঁ। আর নৌকাবাদ চালন করেন হচ্ছে ইসলাম খান। তাহলে সবাই একটু কমেন্টস করে জানাও, সেটা হচ্ছে যে ঢাকার নামকরণ করেন কে? ঢাকায় রাজধানী স্থাপন করেন কে? এবারে সে শায়েস্তা খান। যদি শায়েস্তা খানে বলি, শায়েস্তা খান হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের আমলে। খেয়াল করো ভাইয়া, ইসলাম খান জাহাঙ্গীরের আমলে, শায়েস্তা খান আওরঙ্গজেবের আমলে। ইসলাম খান জাহাঙ্গীরের আমলে, শায়েস্তা খান আওরঙ্গজেবের আমলে। ঠিক আছে, তাহলে এখানে চট্টগ্রাম নামকরণ করেন ইসলামাবাদ। টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো। টাকায় কেমন ভাইয়া? টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো। একটু ভাইয়া 12 ভূঁইয়াদের নিয়ে পড়াশোনা করি, যে 12 ভূঁইয়াতে কি ছিল আমাদের, মানে আর হয়তো 5 মিনিট লাগবে। 12 ভূঁইয়াদের নেতা ছিলেন হচ্ছে ঈশা খাঁ। এটা ইম্পর্টেন্ট, এটা কমেন্টসে জানাও। 12 ভূঁইয়াদের নেতা, তার নাম কি বলো ভাইয়া? ঈশা খাঁ। কমেন্টসে জানাও যে ঈশা খাঁ হচ্ছে 12 ভূঁইয়াদের নেতা। ঠিক আছে, প্রতাপাদিত্য কি ছিল? 12 ভূঁইয়াদের মধ্যে একজন। ঈশা খাঁর রাজধানী কোথায়? এটা একটু ইম্পর্টেন্ট, সোনারগাঁ। আবার রিপিট করি যে এই ভাইয়া 12 মানে কিন্তু 12 জন না, 12 মানে অসংখ্য। এই 12 ভূঁইয়া মানে কিন্তু 12 জন জমিদার না, 12 মানে হচ্ছে অসংখ্য। তাহলে 12 ভূঁইয়ার নেতা ছিলেন হচ্ছে ঈশা খাঁ। ঈশা খাঁর রাজধানী কোথায়? সোনারগাঁয়। ঠিক আছে, এবার আসি বাংলায় নবাবী শাসন। নবাবী শাসন বললে আমাদের টপিক শেষ, আর নাই। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতাকে ভাইয়া মুর্শিদ কুলি খাঁ। দেখতে ভাই তোমার কমেন্টস করছো কিনা? এখনো মোটামুটি আছো কমেন্টসে। ঠিক আছে, অঞ্জন সরকার, ঈশা খাঁ, সুমা আক্তার। আর মাত্র 3-4 মিনিট নিব, কারণ নবাব পলাশীর যুদ্ধ পড়লে আমাদের মোটামুটি শেষ। সুরমা আক্তার ঈশা খাঁ, মীরা সরকার ঈশা খাঁ, তানজিমা রহমান সৃষ্টি ঈশা খাঁ, মৌমিতা ভক্ত ঈশা খাঁ, অঞ্জন সরকার ঈশা খাঁ। ওকে ফাইন। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে যে এপাশে আসি, যে হচ্ছে এটা 3 মিনিট বললে আমরা শেষ করে দেবো, যে বাংলায় নবাবী শাসন। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতাকে বলতো ভাইয়া? মুর্শিদ কুলি খান। আবার বাংলায় রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করে কে? মুর্শিদ কুলি খান। তাহলে অবজেক্ট দুইটা,
দেখো এটা কিন্তু বিসিএস আসছে ভাইয়া, খেয়াল করো। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতাকে ভাইয়া মুর্শিদ কুলি খান, এবং বাংলার রাজস্ব অবস্থা প্রকরণ ভাইয়া মুর্শিদ কুলি খান। ঠিক আছে, বাংলার স্বাধীন নবাবী আমলের সূচনাকরণকে আলীবর্দী খান। কিন্তু 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজ উদ দৌলা। সিরাজ উদ দৌলা। হ্যাঁ, অনেক কিছু পড়াইছেন। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষণ সেন। বাংলার সুলতানি আমলের শেষ সুলতান ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, যে হাফিজকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক আছে, বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। সবাই কমেন্টস করো, বাংলার শেষ স্বাধীন নবাবকে বলো ভাইয়া সিরাজউদ্দৌলা। চলে আসি হচ্ছে এটা বললে আমাদের শেষ। দেখো এরপরে কি আর আছে? না, এরপরে কিন্তু আর নাই। তাহলে এটা বললে আমাদের শেষ। এবার খেয়াল করো যে পলাশীর যুদ্ধ ও নবাব সিরাজউদ্দৌলা। খেয়াল করো পলাশীর যুদ্ধ কোথায় হয়, এটা খুব ইম্পর্টেন্ট। 23শে জুন 1757। এতক্ষণ কিন্তু ডেট পড়ি নাই, তো এই একটা ডেট, এটা আমার ডেট সহ লাগবে। পানিপথের যুদ্ধ সাল পড়লেই হয়, কিন্তু ভাইয়া একমাত্র পলাশীর যুদ্ধ এটা কিন্তু আমার সম্পূর্ণ দেশ লাগবে। 23শে জুন 1757 সালে। এর জন্য পলাশীর দিবস কবে? পলাশীর দিবস হচ্ছে 23শে জুন, কারণ এর ফলেই আমাদের স্বাধীনতার সূর্য চিরকালের জন্য অস্তমিত হয়। আমরা ইংরেজদের গোলামে পরিণত হই, প্রায় 200 বছর আমাদের শাসন করে। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া এই পলাশীর প্রান্তরটা কোথায় অবস্থিত? আমাদের রাজশাহীর পাশে, বর্ডার শেষ করে ইন্ডিয়ার পাশে মুর্শিদাবাদের ওইখানে পলাশীর যে আমবাগান, ভাগীরথী নদীর তীরে। তাহলে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে পলাশীর প্রান্তর অবস্থিত। ভাইয়া পড়াইছেন বাংলার শেষ স্বাধীন নবাবকে? নবাব সিরাজউদ্দৌলা। এটা কমেন্টস করো। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? কমেন্টস করো। মির্জা মুহাম্মদ। মির্জা মুহাম্মদ। কমেন্টস করো, সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ভাইয়া? মির্জা মুহাম্মদ। এবার এই যে সিরাজউদ্দৌলার যে সেনাপতির নাম কি ছিল? মীর জাফর। দেখছো, মীর জাফর নাম কিন্তু এখন কাউরে দেওয়া হয় না, কারণ কি মীর জাফর এমনটাই করেছিল বিশ্বাসঘাতকতা। পরোক্ষভাবে পলাশীর যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিল বলো ভাইয়া? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, দেখো ভাই আগে পরে বলছি। সিরাজউদ্দৌলার হত্যাকারী কে ছিল? মোহাম্মদী বেগ। খুবই ইম্পর্টেন্ট, কমেন্টস করো। সিরাজউদ্দৌলার হত্যাকারী নাকি বলো ভাইয়া? মোহাম্মদী বেগ। ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বলা হয় কলকাতা। খুবই ইম্পর্টেন্ট, দেখো এই স্লাইডটা কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট। আবার বলি, পলাশীর যুদ্ধ হয় 23 জুন 1757 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলাশীর প্রান্তরটা কোথায়? ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রবাগানে অবস্থিত পলাশীর প্রান্তর। ঠিক আছে, পলাশীর যুদ্ধে এই যে আমাদের নবাব, ইনি ছিলেন বাংলাদেশের স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। তার প্রকৃত নাম ছিল হচ্ছে মির্জা মুহাম্মদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং যদি বলা হয় এই 6 আর 7টা ভুলায়, বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে নবাব, এটা কিন্তু নবাব ভাইয়া, নট সুলতান। এটা কি ভাইয়া? নবাব। বাংলার প্রথম স্বাধীন নবাব আলীবর্দী খান। বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। আবার রিপিট করেন, বাংলার প্রথম স্বাধীন নবাব, কিন্তু প্রথম স্বাধীন নবাব আলীবর্দী খান, শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। কথা বুঝতে পারছো ভাইয়া? পলাশীর প্রান্তর অবস্থিত হচ্ছে ভাগীরথী নদীর তীরে। এখানে মীর জাফর ছিলেন আমার যে সিরাজউদ্দৌলা তার সেনাপতি, আর রবার্ট ক্লাইভ ছিলেন হচ্ছে ইংরেজদের সেনাপতি। যুদ্ধ শেষে সিরাজউদ্দৌলা ধরা পড়ে, তাকে হত্যা করেন কে? মোহাম্মদী বেগ নামে একজন ব্যক্তি। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত হচ্ছে কলকাতায়। এখানে আলটিমেটলি কি হয়? পলাশীর যুদ্ধে নবাবের সৈন্য প্রায় থাকে 3 লাখ। ঠিক আছে, আর যে ইংরেজদের সৈন্য থাকে মাত্র 3000। কেমনে 3 লাখ সৈন্য হেরে যায় 3000 সৈন্যের কাছে? মীর জাফর তার সৈন্যদের কোনো অস্ত্র আলটিমেটলি গুলি না করার নির্দেশ দেয়। তাহলে দেধারসি গুলি খালি খাইতেই থাকে। এভাবে 3000 ইংরেজ সৈন্য গুলি করতে ব্রাশ ফায়ার করতে 3 লাখ সৈন্যরে মোটামুটি মেরে ফেলে। মীর মদন, মোহনলাল এরকম যুদ্ধ করে, কিন্তু মীর জাফর একে বিশ্বাস করে আমাদের যে বাংলার শেষ স্বাধীন নবাব তাকে হারিয়ে দেয়। বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে আলীবর্দী খান, তার নাতনি, ঠিক আছে, তার নাতি এই শেষ স্বাধীন নবাব হচ্ছে আমার সিরাজউদ্দৌলা। প্রথম স্বাধীন নবাব আলীবর্দী খান, শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। কথা বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তাহলে আলীবর্দী খান জানলাম, মির্জা মুহাম্মদ আমরা মোটামুটি জানলাম প্রকৃত নাম। ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে কলকাতায় অবস্থিত। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মোহাম্মদী বেগ। তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। ক্লাস যে খুব বেশিক্ষণ ব্যাপারটা এরকম না। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতা, ফাতেমা রুমি, আলীবর্দী খান, বিশ্বাসঘাতকতা কলকাতা, বিশ্বাসঘাতকতা কলকাতা। ওকে ফাইন। তাহলে মোটামুটি আমরা ক্লাসের শেষ করে চলে আসলাম। আসলে কি ব্যাপারটা, এই হিস্ট্রি থেকে খুব একটা যে বেশি প্রশ্ন আসবে ব্যাপারটা এরকম না, কিন্তু যে বেসিক জিনিসগুলো বললাম এগুলোর বাইরে প্রশ্ন খুব একটা আসবে না। সেটাই ঠান্ডা মাথায় পড়বা। প্রয়োজনে যখন এটা রেকর্ডেড হয়ে যাবে তখন একটা 2x স্পিডে দেখবা, দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে তোমাদের সাথে সবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুখে থাকো, শুভরাত্রি। আমার জন্য দোয়া করো। গুড বাই, টাটা।